ওগো শুনছেন? এই শোনেন না। শুনছি, বলতে থাকো। এত কাজ করেন কেন আপনি? কাজ না করলে খাবে কি, চলবে কি করে? আল্লাহ চালাবেই, বউকে সময় দিতে হয়, জানেন না? জানি। এখন চুপ থাকো, আল্লাহর রাস্তে কাজ করছি, একটু করতে দাও। আমার বর এমন আনরোমান্টিক হবে জীবনেও ভাবিনি। হায় আল্লাহ, এই ছিল তোমার মনে? শেষমেশ এমন বর দিলা। কি দেখে যে এই ভাইয়ার আনরোমান্টিক বন্ধুকে বিয়ে করতে গেলাম। সহসা ল্যাপটপ থেকে হাত থেমে গেল জিশানের। অবাক হয়ে তিশার দিকে চাইল। আমি আনরোমান্টিক বর? আনরোমান্টিকই তো। এই যে আমি আপনার এত কিউট একটা বউ, আপনার সামনে বসে আছি, আপনি একবারও ভালো করে চাইছেন আমার দিকে? অফিসে সারাদিন কাজ করে এখন রাতেও বসেছেন আরেক কচু নিয়ে। কচু নিয়ে কোথায় বসলাম? আমি তো ল্যাপটপ নিয়ে বসেছি। চোখের মাথা কি খেয়েছো নাকি? ভংটং খেয়েছো বলো তো? হয়েছে, আপনি এমনই করেন। এত সুন্দর বউ সামনে রেখে কেউ কাজ করে নাকি? ও আচ্ছা, হ্যাঁ তাই তো। এত সুন্দরী বউ সামনে থাকলে কি কাজে মন বসে? না না, একদমই মন বসে না। হ্যাঁ, এটাই হবে। এখন রাখেন, আর কাজ করতে হবে না। আচ্ছা, কাজ করতে হবে না তা বুঝলাম, কিন্তু কি করতে হবে তা তো বুঝলাম না। তিশা আহম্মক হয়ে গেল। কপালে 2 বাড়ি দিয়ে বলল, এইটি কি আসলে আমার বর? কিছু কি বোঝে না? জিশান তিশার ভঙ্গি দেখে মুচকি হেসে বলল, কি হলো বললে না? কাজ রেখে এত রাতে সুন্দরী বউ পাশে রেখে কি করতে হয়? তিশা এবার ভীষণ লজ্জা পেল, তবুও শক্ত হয়ে বলল, রোম্যান্স করতে হয়। আনরোমান্টিক বর? কিভাবে রোমান্স করব? তিশা এবার ভীষণ বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলল, এমন ভাব করছেন যেন জানেন না। থাক, কিছু করতে হবে না, আপনি আপনার কাজ করুন। আচ্ছা, বাসরাতে যেভাবে আদর করছি তেমন করলে চলবে? তিশা এবার ফট করে জিশানের দিকে চাইল। জিশানের চোখ মুখে শয়তানের ঝিলিক। তিশা লজ্জার কথা না বলে বাতি বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়ল। জিশান সব কিছু গুছিয়ে বিছানায় গেল। তিশা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। ফর্সা শরীরে কালো ব্লাউজ ফুটে আছে। জিশান ব্লাউজের ফিতা ধরে টান দিল। এই কি করছেন? বউ বলল তার নাকি আদর লাগবে, তাই আদর করব ভাবছি। না লাগবে না, আমার ঘুম পাচ্ছে। ঘুমাই, আপনিও ঘুমান। তা বললে তো হবে না। আমাকে আনরোমান্টিক বলছো তাই না? এখন দেখবা তোমার আনরোমান্টিক বরের রোমান্টিক টর্চার ডার্লিং। তিশা আর কিচ্ছু বলল না। এদিকে জিশান এক টানে তার কাপড় খুলে ফেলল। তিশা লজ্জায় মুখ ঢাকলো। জিশান উন্মাদের মতো চুমু খেতে লাগলো তিশাকে। এক পর্যায়ে তা হালকা হালকা কামড়ে পরিণত হলো। আহ, লাগছে। জিশান তিশার কোনো কথার পাত্তাই দিল না। সে তার কাজেই মত্ত। অবশেষে দুজনে ক্লান্ত হলো। তিশা জিশানের বুকে চুপটি মেরে শুয়ে রইল। কি হলো, আরো লাগবে আদর? তিশা মাথা নেড়ে না বলল। কেন? এই না বললে আমি আনরোমান্টিক? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। তিশার কথা বলার ধরন দেখে জিশান হাসলো। অতঃপর দুজনে ঘুমের দিশে পাড়ি জমালো। তিশা জিশানের বিয়ে হলো এই মাসখানে। তিশা জিশানকে পছন্দ করে সেই ছোটবেলা থেকে। জিসান ভাইয়া আমাকে বিয়ে করবে? এই তোর বয়স কত? কেন? 10 বছর। তুমি জানো না? আমার বয়স কত জানিস? না। আচ্ছা, তোমার বয়স কত? আমি তোর থেকে গুনে গুনে 8 বছরের বড়, আর তুই বড় ভাইকে সব কথা বলছিস? দিব টেনে এক চর বেয়াদব মেয়ে। সেদিন তিশার কি কান্না! বাচ্চা মেয়ে চাচাতো বোনকে বলতে শুনেছে বিয়ের কথা। তাই সে জিশানকে বলেছে, কারণ জিশানকেই তার পছন্দ। সেই বাচ্চা মেয়েটার এত অভিমান হলো যে জিশানের সাথে আর কথাই বলল না। জিশান আর তিশার ভাই তুহিন বেস্ট ফ্রেন্ড। সেই হিসেবে জিশানের সঙ্গে ওদের সম্পর্ক বেশ ভালোই। এই যে উঠুন, আর কত ঘুমাবেন? কি হলো, উঠছেন না কেন? উঠুন। আর একটু ঘুমাই, কথা বলো না। না, আর একটুও না, এক্ষুনি উঠতে হবে, উঠুন। বউয়ের ডাকাডাকিতে বাধ্য হয়ে চোখ খুলল জিশান। চোখ খুলতেই ভেজা চুলে শাড়ি পরিহিত এক মিষ্টি মেয়েকে দেখতে পেল। তুই সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর বউ। জিনে ধরেছে নাকি আপনাকে? এমন বিড়বিড় করছেন কেন? জিনে ধরবে কেন? তুমি তো আছো আস্ত পেতনি। তুমি থাকতে আর কে ধরবে? আপনি আমাকে পেতনি বললেন? না তো, কই কখন বললাম? এই তো মাত্রই বললেন আমি পেতনি। আমি বললাম কই? তুমি তো বললা তুমি নাকি পেতনি। নিজে বলে আমার দোষ দাও কেন? এই ছিল আপনার মনে? ছি, আমি পেতনি তাই না? ঠিক আছে, এই পেতনিকে বিয়ে করলেন কেন তাহলে? পরে বিয়ে করতেন। কি করব বলো তিশা, পেতনিটা তো ঘাট থেকে নামলোই না। তিশার আগে গজ গজ করতে লাগলো। সবাই বলে সে পরীর মতো সুন্দর, আর তার বর কিনা বলছে সে পেতনি।
তিশার খুব কষ্ট হলো। সে কি দেখতে এতই খারাপ? তিশা মন খারাপ করে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমি খাট থেকে নেমে গেলাম। আপনি এখন সুন্দরী পরীর মতো মেয়ে দেখে বিয়ে করতে পারেন। তিশা হাঁটা ধরতেই জিশান হাত ধরে টান মারলো। তাল সামলাতে না পেরে জিশানের উপর গিয়ে পড়লো তিশা। আমার এই পেতনিটাকেই ভালো লাগে, অন্য কাউকে না। হয়েছে, জুতা মেরে গরুদান করতে হবে না। সত্যি বললাম, বিশ্বাস করলে না। যাক গে, আমার কি। তিশা জিশানকে ধাক্কা মেরে চলে গেল। জিশান তিশার যাওয়ার পানে তাকিয়ে হাসলো। পরক্ষণে নিজেও ফ্রেশ হতে গেল। কিরে মা, উঠছিস? জিসান কই? তোমার ছেলের খবর জানি না। খবরদার আমার কাছে তোমার ছেলের কথা জিজ্ঞেস করবা না। সে কি? তোদের আবার কি হলো? জানো তোমার ছেলে কি বলেছে আমাকে? না বললে জানবো কিভাবে? তোমার ছেলে বলেছে আমি নাকি পেতনি। আমাকে সে বাধ্য হয়ে বিয়ে করেছে। আমি নাকি তার ঘাড়ে উঠেছি, নেচেছি ঘাড়ে উঠে। না হয় সে নাকি সুন্দরী পরী বিয়ে করতো। তিশার কথা শুনে নাজমা বেগম হেসেই দিলেন। তুমি হাসছো মা? আমি তোমার একমাত্র পুত্রবধূ, আমার কষ্ট তুমি হাসছো? না, কই হাসছি না তো। ও আসুক একবার, ওকে বকে দিব। কত বড় সাহস ওই ছেলের, আমার মেয়েকে পেতনি বলে। নিচে নামুক একবার শুধু। কি হয়েছে মা? কাকে কি করবে? আয় তুই আগে। তোর এত বড় সাহস আমার মেয়েকে পেতনি বলিস? তিশা ভেঙচি কেটে চলে গেল অন্যদিকে। জিশান হাসলো। আমার পরিবউ আমাকে খাবার বেড়ে দিবেন কি? তিশা পারবো না বলেও বলল না। উঠে খাবার বাড়লো। জিশান চুপচাপ করে খেতে বসলো। তাকে অফিসে যেতে হবে। তিশা মা, তুমিও খেয়ে নাও। তুমি আর বাবা খাবে না? আমরা খেয়েছি মা, তুমি খেয়ে নাও। তোমারও তো ভার্সিটি আছে, কতদিন যাও না বলো তো? তিশাও কিছু না বলে খেয়ে উঠল। সব কিছু গুছিয়ে রুমে গেল। জিশান রেডি হচ্ছে। তাড়াতাড়ি রেডি হও তিশা। জিশান একবার চাইলো তিশার দিকে, আবার টাই বাদায় মন দিয়ে বলল, আমি তোমার থেকে 8 বছরের বড়, সো আমি যা বলবো তাই করবা। ওকে, 10 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে রেডি হয়ে নিচে নামবে। আমি গাড়িতে অপেক্ষা করছি। জিশান চলে গেল নিচে। তিশার আগে গজগজ করতে করতে রেডি হলো। জিশানের এই এক কথা, 10 মিনিট পর না নামলে তুলে নিয়ে যাবে। কত ভাব! 8 বছরের বড় হয়ে মাথা কিনে নিয়েছে জানো। তিশা, আর 3 মিনিট, তাড়াতাড়ি এসো। তিশা জলদি তাড়াতাড়ি করে নিচে নামলো। চুল আর বাঁধা হলো না। মা আসি, তুমি সাবধানে থেকো। তোমরাও সাবধানে যেও। তিশার কপালে চুমু খেলে নাজমা বেগম। তিশা দৌড়ে বাইরে গেল। জিশান গাড়িতে বসেছিল। তিশা গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল। চুল বাঁধো তিশা। তিশা কথা বলল না। সে চুপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। জিশানের রাগ হলো। হঠাৎ করে গাড়ির ব্রেক কষলো। তিশা লাফিয়ে উঠল। কি হলো বুঝে ওঠার আগে জিশান তিশার চুলে হাত গুজে দিল। তিশার ড্যাব ড্যাব চোখে জিশানের দিকে চেয়ে রইল। চুল বাঁধা শেষ করে আবার গাড়ি স্টার্ট দিল। চুল খুলে কতবার বলেছি বাইরে বের হবে না, কথা না শুনলে রাগ হয় আমার, জানো না? তিশা মাথা নিচু করে নিল। বাকি পথটুকু জিশান আর কোনো কথা বলল না। তিশাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। যাক বাবা, কি হলো এটা? রাগ করলাম আমি, আমার রাগ ভাঙাবে তা না, উনি নিজেই রাগ করে বসে আছে। কিরে, এত কি বিড়বিড় করছিস? তানিয়ার কথায় তিশা হকচকিয়ে গেল। বুকে থুতু নিয়ে বলল, কই কিছু না। তুই কখন এলি? মাত্রই এসেই দেখি আপনি আপন মনে বিড়বিড় করছেন। আমি আরো ভাবলাম ভূতে ধরলো নাকি। তো রাজা এরা ভাবনার মধ্যে এক বালতি সমবেদনা। ভেঙচি দিস কেন? মুখ বেঁকে যাবে কিন্তু। কোথায় লেখা আছে বলতো? উদয় ফাউমার্কা কথা বলিস। হইছে, মাফ কর। তা দুলাভাই আসে নাই নাকি? এসেছিল, নামিয়ে দিয়ে চলে গেছে। সাহেব আমার রাগ করেছে। ও মা, কেন? নিশ্চয়ই আবার কোনো শয়তানি করছিস। আরে না, আমি আগে রাগ করেছিলাম, তারপর সেও রাগ করেছে। তোর যে রাগ, ফালতু মার্কা রাগ তোর। দিব এক চট, বেয়াদব। আমার রাগের রিজন থাকে বুঝছিস। তা কি রিজন ছিল শুনি? আমাকে পেতনি বলছে, তাই রাগ করেছিলাম। তানিয়া এই কথা শুনে হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। তিশা ওর পিঠে এক কিল দিয়ে বলল, এমন দাঁত চালাচ্ছিস কেন? দুলাভাই আমার মনের কথা বলছে, তা শুনেই হাসি পেল ভীষণ। এই তুই কি আমার বান্ধবী নাকি দুলা ভাইয়ের? হ্যাঁ,
কেন? তোরই বান্ধবী আর দুলাভাইয়ের শালি? কচু তুমি, আমার বান্ধবী কই আমার দুঃখে চোখের জল ফেলবি তা না, প্যাটকাচ্ছিস। তানিয়া আবারও হেসে দিল। তিশার এবার রাগ লাগলো। কেউ তাকে ভালোবাসে না, সে কি দেখতে আসলে সুন্দর না? তিশার মন খারাপ হলো। তানিয়াকে রেখে আগে আগে হেঁটে চলল। হারে কয়ে যাস, আমাকে নিয়ে যা। এই তিশা। তিশা তানিয়ার কথা কানে না দিয়ে মাথা নিচু করে হেঁটে চলছে। অমনি কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে তিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। পড়ে যায়নি দেখে আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলতেই দেখতে পেল এক সুদর্শন যুবক তার হাত আঁকড়ে ধরে আছে। তিশা তড়িঘড়ি করে ঠিক হয়ে দাঁড়ালো। সরি, কিছু মনে করবেন না, আমি খেয়াল করিনি। আর কিছু না বলে চলে এলো। ছেলেটা তিশার যাওয়ার পানে তাকিয়ে রইল, মুখে বলল। তানিয়া দৌড়ে তিশার কাছে গেল। কিরে, ঠিক আছিস? দেখে চলবি তো। ঠিক আছি, দেরি হচ্ছে, ক্লাসে চল। দুজন ক্লাসে এসে বসলো। অনেকদিন পর আসায় কেমন কেমন লাগছে তিশার। দু একজনের মুখে শুনতে পেল ওদের ক্লাস টিচার বদলানো হয়েছে, নতুন প্রফেসর জয়েন করেছে, দেখতে নাকি ভীষণ সুন্দর। ইতিমধ্যেই সে সকলের ক্রাশ হয়ে গেছে। তিশার এসব শুনতে বিরক্ত লাগছে। অন্যদিকে তানিয়া কৌতূহলী হয়ে শুনছে। তিশা উঠে পেছনে গিয়ে বসলো। গুড মর্নিং এভরিওয়ান। স্যার ক্লাসে ঢোকার সাথে সাথে সকলে দাঁড়িয়ে গেল, শুধু তিশা বাদে। তিশা তখন ইয়ারফোনে গান শুনছিল, মাথা ব্যাগের সাথে দিয়ে, তাই শুনতে পাইনি কিছুই। তিশাকে ওভাবে থাকতে দেখে স্যার এগিয়ে এলো। তিশার কান থেকে ইয়ারফোন টেনে খুলতে তিশা রেগে গেল। এই কে রে? আমার ইয়ারফোন খুলে কার এত বড় সাহস? আমার এত বড় সাহস মিস? অচেনা কারো গলা শুনে তিশা দাঁড়িয়ে গেল। দাঁড়াতেই থমকে গেল। মনে মনে বলল, এইটা তো কিছুক্ষণ আগেই সেই লোকটা। অচেনা লোকটাও হা হয়ে গেছে তিশাকে দেখে। মনে মনে খুশিও হলো। তিনি কিছু বলতে যাবে তার আগেই তিশা বলল, এটা তো কিছুক্ষণ আগে সেই লোকটা। আপনি এখানে? আপনাকে না সরি বলে এলাম। ও আচ্ছা, ধন্যবাদ দেওয়া হয়নি তাই এসেছেন। ধন্যবাদ আপনাকে, এখন যেতে পারেন। আমাদের টিচার আসবে, যান এখন আপনি। আমি আপনাদের নতুন টিচার রাহুল মিস। তিশা ঝটকা খেলো, এটা তাদের টিচার। সে তো ভেবেছিল কোনো বুড়ো কাকুর বয়সী হবে। তবে সরি সরি স্যার, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, বাট টিচার আসলে তাকে সম্মান জানাতে হয়। আশা করছি এই ভুল আর হবে না। তিশা মাথা নেড়ে এক সম্মতি দিতে রাহুল সামনে চলে গেল। এক এক করে 4টা ক্লাস হলো। তিশা ক্লাস শেষ করে তানিয়াকে বাই বলে বাসার দিকে রওনা হলো। অমনি পেছন থেকে ডাক পড়লো, এই যে মিস, একটু দাঁড়ান। কারো ডাকে তিশা পিছে ফিরল। নতুন টিচারকে দেখে অবাক হলো। রাহুল সামনে এসে দাঁড়ালো। তিশা ভয় পেয়ে বলল, কি হয়েছে স্যার? আমি তো কিছু করিনি। তিশার মুখের ভাব দেখে রাহুল হাসলো। ঘামাবেন না, আপনাকে সরি বলতে এলাম। কালকের জন্য দুঃখিত আমি। তিশা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মিষ্টি হেসে বলল, কোনো ব্যাপার না, আমারও দেখে চলা উচিত ছিল। তিশার হাসিতে রাহুল মুগ্ধ হলো। এক নয়নে তাকিয়ে রইল। কি সুন্দর করে হাসে মেয়েটা। রাহুলের তাকানো দেখে তিশা নড়ে চড়ে উঠল। স্যার আমি এবার আসি, দেরি হচ্ছে, বাসার মানুষ চিন্তা করবে। রাহুল মাথা নেড়ে সম্মতি দিতেই তিশা ঘুরে দাঁড়ালো। ততক্ষণে রাহুল বলল, আপনার নামটা জানা হলো না, আমার স্টুডেন্টের নাম জানি না, এটা কেমন কথা? হ্যাঁ, এটা কেমন না? নাম কি আপনার? আমি তিশা, তিশা সুলতানা। মাম্মা, ও মাম্মা, কোথায় তুমি? তিশা তখন সবে স্কুলের গণ্ডি পার করেছে। জিশানের সাথে তার আর দেখা হয়নি সে ছোটবেলার পর। পড়ালেখার জন্য আলাদা হয়ে যায় ওদের সম্পর্ক অনেকটাই। তিশা যখন সবে কলেজে, জিশানের তখন পড়াশোনা প্রায় শেষের দিকে। এমনই একদিনে তিশা কলেজ থেকে ফিরে ওর মাকে ডাকছিল। তোর ষাঁড়ের মতো চেঁচানোর স্বভাব কি জীবনে যাবে না? এমন কথা শুনে তিশা বাকরুদ্ধ। সামনে তাকাতে উজ্জ্বল শ্যামবর্ণের ছেলেটাকে দেখে তিশা অবাক হলো। এটা আবার কে? আমাদের বাসায় কি করে? তিশাকে হা করে তাকিয়ে থাকতে দেখে জিশান মুখ ফিরিয়ে হাসলো। এইভাবে হাঁ করে আছিস কেন? মুখে মশা মাছি ঢুকবে। নিমেষেই মুখ বন্ধ হলো তিশার। গলা খাকারি দিয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? এখানে কি করেন? জিশান কিছু বলতে যাবে তার আগে তিশার মা চলে এলো। কি রে, তোর এতক্ষণে আসার সময় হলো? আর এভাবে দাঁড়িয়েছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। মায়ের কথায় তিশা মায়ের দিকেও চাইলো একবার।
আবার জিশানের দিকে চাইল। তিশার মা মেয়ের চাহনি থেকে হেসে বললেন, আরে ও জিসান, ভুলে গেছিস? তুহিনের বন্ধু, তোর হাবিব আঙ্কেলের ছেলে। এতদিনে আমাদের কথা মনে হয়েছে তার। তিশা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এটা জিশান, তার সেই ছোটবেলার ভালো লাগার জিশান ভাই। ছোটবেলার কথা মনে পড়তে তিশার মন খারাপ হলো, সাথে হাসিও পেল। কি বোকা ছিল তিশা তখন। তোমাদের কথা সবসময় মনে পড়ছে আন্টি, কি করব বলো, পড়ালেখার চাপে হয়ে ওঠে না আসা। এখন এসেছি, আর আসবো। হ্যাঁ, সেই তুমি তো আবার পড়ুকে ছেলে আমাদের। মামা আমি উপরে গেলাম। মুক্তা মাথা নেড়ে সম্মতি দিতেই তিশা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। একটু দূরে গিয়ে পেছন ঘুরে বলল, মামা ভাইয়া কোথায়? তুহিনকে বাজারে পাঠিয়েছি। কতদিন পরে ছেলেটা এলো, যত্ন করতে হবে তো ঠিক মতো। তিশা আর কথা বাড়ালো না। জিশানের দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরল সিঁড়ি বেয়ে। জিশান তিশার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুই আগের থেকে অনেক সুন্দর হয়েছিস তিশু, মাশাল্লাহ। যদিও আগেও কিউটনেসের ডিব্বা ছিলি। আচ্ছা তিশু, তোর কি সেদিনের কথা মনে পড়ে? কিভাবে বলেছিলি আমায় বিয়ে করবে জিসান ভাইয়া? এখনও কি এ কথা বলবি তিশু, নাকি অভিমানের পাহাড় জমে ভুলে গেছিস আমায়? কি রে, কি বিড়বিড় করছিস? কিছু না আন্টি। আয়, খেতে বসবি। তখন থেকে না খেয়ে বসে আছিস। না খেয়ে কই, কত কিছু দেখি খেলাম। ওসব খেলে পেট ভরে? ভাত খেতে হবে না নাকি? আচ্ছা খাবো, তুহিন আসুক। একা একা খেতে কি ভালো লাগে বলো? তুহিন কখন আসে একটা কল কর, ততক্ষণে তিশা আসুক, ওর সাথেই না হয় খেয়ে নিবি। জিশান মাথা নাড়ল। তিশার মা মিষ্টি হেসে খাবার বাড়তে গেলেন। তিশা রুমে এসে থম মেরে বসে আছে। জামা কাপড় খোলেনি, ব্যাগ কোনো রকম টেবিলের উপর রেখে দিয়েছে। এত বছর পর আবার কেন এলে জিসান ভাই? আমি এসে কি ভুল করে ফেললাম? হঠাৎ জিশানের কথায় তিশা লাফ দিয়ে দাঁড়ালো। জিশান এসেছিল, তিশা কি করছে তা দেখতে। তিশা হকচকিয়ে বলল, না না, তা কেন হবে? আপনি আসলে আমার কি? তাই তোর কিছু না? তাহলে বললি কেন আমি কেন এলাম? তিশার কিছু বলল না, দৌড়ে বাথরুমে ঢুকে গেল। জিশান হেসে বের হয়ে গেল। পাগলি, এখনো সেই বাচ্চাই রয়ে গেল। তিশা গোসল করে বের হলো। নিচে নামতে তার লজ্জা লজ্জা লাগছে। এদিকে ক্ষুধাও লেগেছে খুব। বাধ্য হয়েই নিচে নামতে হলো। তিশা কোনো দিকে না তাকিয়ে চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। জিশান আগেই বসা ছিল, মুখটা খাবার বেড়ে দিচ্ছে। আর দিও না আন্টি, এত খাবো কি করে? এটুকুই তো, এমন খেলে কি চলবে? তোমার পুচকো মেয়েকে খাওয়ায় বেশি বেশি, যেই শরীর দুদিন পর খুঁজে পাওয়া যাবে না। তিশার এবার রাগ হলো, মুখে খাবার তুলতে তুলতে বলল, আপনি আপনার চিন্তা করেন জিসান ভাই, আমার চিন্তা করা লাগবে না। বলিস কি, আমরা চিন্তা না করলে করবে কে? ওহ আন্টি, তোমার মেয়েকে দেখে রেখো, কার পাল্লায় পড়ছে আল্লাহই জানে। তিশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হাতের খাবার হাতেই রয়ে গেছে। মুখটা রাগে চোখে তিশার দিকে চেয়ে আছে। জিশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে খেয়েই যাচ্ছে। তিশা মায়ের দিকে চেয়ে ঢোক গেল। উল্টোপাল্টা কথা বলবেন না জিসান ভাই। আমি বলছি আমার খাওয়ার চিন্তা আপনাকে না করতে। আমি খেলেই কি না খেলেই কি? দুদিন পরে বিয়ে দিব। এমন শরীর দেখলে কেউ বিয়ে করবে না, উল্টো আমাদের বদনাম হবে। সবাই বলবে তোকে খেতে দেইনি। আমার বিয়ে করা লাগবে না, বিয়ে না হলে নাই। আপনার কি তাতে? তোকে কি ঘরের খুঁটি করে রাখবো নাকি? বিয়ে দিয়ে বিদায় করতে হবে। মাম্মা, আস্তে চিল্লা, আমি কালা না। তিশা রাগে দুঃখে কেঁদেই দিল। খাবার রেখে হাত ধুয়ে চলে গেল। মুক্তা ডাকলো অনেকবার, শুনলো না তিশা। জিশান তাকিয়ে রইল তিশার পানে। কিছু মনে করো না জিসান, ও এমনই কবে যে বুঝবে মেয়েটা। না আন্টি, সমস্যা নেই, আমি তোকে চিনি, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। মুক্তা আলতো হাসলো। আন্টি আমাকে আজ উঠতে হবে। সে কি উঠবে মানে কি? তুমি তো থাকবে এখানে কিছুদিন, সেরকমই তো কথা হলো। কথা হলো? কে বলল? আমি বলেছি। তুহিনের কথায় জিশান মুক্তা ওর দিকে চাইল। তুই বলছিস মানে? আমি থাকবো কি করে? যেমন করে মানুষ থাকে তেমন করি। শালা মাইর খাবি, আমার কত কাজ। আমার বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দিব না, শালা বলে লাভ নেই। যখনই দিস দিবি তো, সেই তো আমাকে বিয়ে করতে হবে। উপস্থিত সকলে মুচকি হাসলো। এত কিছু বুঝি না, তোকে থাকতেই হবে। আমাদের নীতির বিয়ে সামনের সপ্তাহে, তাই তো তোকে এত জলদি করে আনা। নীতির বিয়ে বলিস কি? আমাকে আগে তো বলিসনি।
আমিই বলতে বারণ করেছিলাম বাবা, এখন তোমাকে থেকে যেতেই হবে। ভাইজান ভাবিকেও আসতে বলবো আজ, চিন্তা করো না। জিশান আর কি বলবে? নীতি তিশার বড় চাচার মেয়ে। তিশার বাবারা 2 ভাই 1 বোন। তিশার বাবা মেঝো। বড় চাচার 3 ছেলে মেয়ে, ফুপির 1 ছেলে। বিয়েটা তিশাদের বাড়ি থেকে হবে বলে ঠিক করা হয়েছে। তিশা রুমে দরজা বন্ধ করে পায়চারি করছে আর জিশানকে বকছে। পেয়েছেটা কি এই লোক? আমাকে অপমান না করলে কি ভালো লাগে না নাকি? বদলোক কোথাকার। তিশার বকার মাঝে দরজায় কেউ নক করলো। তিশা চুপ হয়ে গেল। আবার দরজায় আওয়াজ হলো। দরজা খুলবো না, যে আছো চলে যাও। তিশা, আমি ভাইয়া, দরজা খোলো। ভাইকে তিশা ভীষণ ভালোবাসে। ভাইয়া এসেছে ভেবে খুশি লাগলো। দরজা খুলে সরে দাঁড়ালো। কি হয়েছে, তোমার দরজা বন্ধ করে বসে আছো কেন? কি হলো, কথা বলছো না কেন? তুমি নাকি খাওনি? এটা ঠিক করনি, চলো খাবে। ভালো লাগছে না ভাইয়া, এখন খাবো না। তা বললে কি করে হবে, চলো। আমি কোনো কথা শুনছি না। তিশা আর কিছু বলতে পারলো না। ভাইয়ার পিছু পিছু চলল সে। আর চোখে একবার জিশানের দিকে চাইলো। জিশান তিশাকে দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গেমস খেলায় মনোযোগ দিল। তিশা, বিকেলে তোমার চাচা ফুপুরা আসবে সবাই, রুমগুলো একটু গুছিয়ে রেখো তো। হঠাৎ সবাই আসবে কেন? নীতির বিয়ে সামনের সপ্তাহে, ঘরোয়াভাবেই হবে, আর আমাদের বাসা থেকেই হবে, তাই। তিশা যেন আকাশ থেকে পড়ল। নীতি আপুর বিয়ে আর সে জানে না? নীতি আপুর বিয়ে? কই, আমাকে তো কিছু বললো না। হঠাৎ করেই ঠিক হয়েছে, তাই জানাইনি। এখন তো জানলে, যা বললাম তা করো। নীতির উপর তিশার ভীষণ অভিমান হলো। নীতি আপু কেন বলল না? সবকিছুই তো বলে, তাহলে এই কথা কেন লুকালো? তিশা কোনো রকমে খেয়ে উঠে গেল। মন খারাপ করে গেস্ট রুমগুলো গোছালো। কাজ করতে করতে বিকেল হয়ে গেল। কাজ শেষ করে হাঁপিয়ে উঠল তিশা। নিজের রুমে ঢুকেই হা করে রইল। হাঁ করে আছিস কেন? আর এই অবস্থা কেন তোর? তিশা কিছু বলবে, আবার কি অভিমানে বলল না। হেঁটে চলল ওয়াশরুমে। লম্বা একটা শাওয়ার নিবে সে। নীতি বোকা হয়ে গেল। তিশা তো চুপচাপ থাকার মেয়ে নয়, তাহলে তিশা গোসল করে বের হলো প্রায় আধা ঘন্টা পর। তখনও নীতি টান টান হয়ে শুয়ে কথা বলছিল তার বরের সঙ্গে। তিশা দেখেও না দেখার ভান করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তিশাকে দেখে নীতি ফোন রেখে উঠে বসলো। কি রে, তোর মুখে কি হয়েছে? কথা বলছিস না কেন? তিশা তাও কিছু বলল না। আপন মনে লোশন মেখে চুল আঁচড়াতে লাগলো। নীতির এবার রাগ হলো। তিশাকে টেনে বিছানায় বসালো। তিশা মুখ ফিরিয়ে নিল। সমস্যা কি তোর? আমি এসেছি খুশি হসনি তুই? আগে তো বকবক করে কান ফাটিয়ে দিতে, এখন থম মেরে আছিস কেন? তুমি কথাই বলো না। 2 দিন পর তোমার বিয়ে, আর আমি আজ জানলাম। কি সৌভাগ্য আমার। বাহ বাহ, এই নাকি আমি তোমার বোন বাদে বেস্ট ফ্রেন্ড। ওলে বাবালে, এই কথা! সরি সোনা, আমিও না জানতাম না এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আমি তো রাজিই ছিলাম না। 3 দিন আগে হঠাৎ করেই দেখতে এলো। আমি সেই নিয়ে কত টাল বাহানা করলাম। তারপর আর কি, ছেলে দেখে ফিদা হয়ে গেলাম। তাদেরও পছন্দ হলো, আর এই তো বিয়ে। সব কিছু এত তাড়াতাড়ি হলো, নিজেই কিছু বুঝলাম না। রাগ করিস না জান, বিয়ে ঠিক হলোই তো মেজো চাচার কথা মতো। চাচি তো এই দিন দিল আর বলল এখান থেকেই বিয়ে হবে। হইছে। কি রে, তোদের কথা শেষ হলো? আর বলো না মেজমা, তোমার মেয়ে আমার সাথে রাগ করেছে কেন? তাকে আগে বলা হয়নি বিয়ের কথা। ও তো এমনই পাগলি মেয়ে একটা। তিশা দুজনকে ভেঙচি কাটলো। 2 বোন মিলে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। সময়গুলো যেন খুব দ্রুতই যাচ্ছিল। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। তুহিন জিশান ব্যস্ত হয়ে পড়লো বিয়ের কাজে। বাড়িতে আত্মীয় স্বজন গিজগিজ করতে লাগলো। যদিও বিয়েটা ঘরোয়াভাবে হচ্ছে, তবুও মানুষের অভাব নেই। এর মধ্যে একদিন নীতি, তিশা, জিশান গিয়ে সাব্বিরের সাথে দেখা করে আসলো। সাব্বির হচ্ছে নীতির হবু বর। সাব্বিরের সাথে সকলে আলাপ করে নীতি আর সাব্বিরকে আলাদা কথা বলার জন্য সময় দিল। জিশান আর তিশা অন্য পাশে বসে অপেক্ষা করছিল। কফি খেতে খেতে জিশান বলল, নীতির তো বিয়ে হয়ে যাচ্ছে, এবার তো তোর পালা। তা কেউ আছে নাকি পছন্দের? তিশার মেজাজ খারাপ হয়ে গেল। দাঁতের দাঁত চেপে বলল, না, জিসান ভাই আমার পছন্দের কেউ নেই। আর আমার বিয়ে করতে দেরি আছে, আপনি আগে করুন।
তুই করলেই আমিও করব। কেন, আমার সাথে আপনার কি? ও কিছু না, তুই বুঝবি না বাচ্চা মেয়ে। তিশা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল শুধু। নীতিদের কথা শেষ হলে বাড়িতে চলে এলো ওরা। তারপর দুদিন কাটলো শপিং করে আর আড্ডা দিয়ে। হলুদের দিন সন্ধ্যায় তিশা তৈরি হতে রুমে আসলো। এতক্ষণে সে সময় পেল রেডি হওয়ার। ঝটপট করে আলমারি খুলতে গিয়ে বিছানার উপর একটা প্যাকেট দেখতে পেল। কৌতূহলবশত প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই অবাক। লাল সাদার মিশ্রণে খুব সুন্দর একটা লেহেঙ্গা, যেটা সে পছন্দ করেছিল কিন্তু কেনা হয়ে ওঠেনি। সাথে মিলিয়ে অর্নামেন্টস, সবকিছু বের করতে একটা চিরকুট পেল। তাতে লেখা ছিল এমন: আমার পিচ্চি মায়াবিনী, তোমার পছন্দের সব কিছুতে শুধুমাত্র তোমারই অধিকার, তেমনি তোমার চাওয়া পূরণ করাও আমার দায়িত্ব। আলমারিতে আরেকটা প্যাকেট আছে, ওটা কাল বিয়েতে পড়ো, কালকের আগে খুলবে না একদম। ভালোবাসি আমার মায়াবিনীকে। এই লেহেঙ্গাটা আমার পছন্দ হয়েছে, তা তো কাউকে বলিনি। তাহলে কে দিল এটা? পরবে কি পরবে না ভেবে সিদ্ধান্ত নিল এটাই পরবে। আলমারি খুলে দ্বিতীয় প্যাকেটটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল। খুলতে ইচ্ছে হলেও খুলল না। তৈরি হতে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে বের হলো তিশা। সবাই তখন নীতিকে নিয়ে ছাদে চলে গেছে। তিশাদের বাসার ছাদে ছোট করে স্টেজ করা হয়েছে। তিশা আলতো পায়ে ছাদে এসে দাঁড়ালো। কি সুন্দর করে সাজানো হয়েছে। জিশান তখন বাতি ঠিক করছিল। হঠাৎ করে দরজার দিকে তাকাতেই থমকে গেল। তার মায়াবিনীকে কি সুন্দর লাগছে। তিশার অবচেতন মনও জিশানকে খুঁজছিল। দেখেও নিল। সাদা পাঞ্জাবিটা গায়ে মানিয়েছে বেশ। জিশানকে তাকিয়ে থাকতে দেখে তুহিনও তাকালো। নিজের বোনকে দেখে আবার জিশানের দিকে চাইল। জিশানকে ধাক্কা দিয়ে বলল, আমার বোনের দিকে খবরদার এভাবে তাকাবি। আমার বউয়ের দিকে আমি তাকাবো না তো কি আরেক বেটা তাকাবে শালা? আমাদের বিয়েটাও দিয়ে দে নীতির সাথে। আমার বোন এখনো ছোট, আরো বড় হোক, তুইও নিজেকে তৈরি কর। তুই আমাদের মাঝে ভিলেন হচ্ছিস কেন শালা? বিয়ে দে, তোকে মামা ডাক শোনাবো। তুহিন জিশানের পিঠে এক কিল বসিয়ে দিল আর বলল, ভাইয়ের সামনে এসব বলছিস, লজ্জা করছে না? তোর সাথে বিয়ে রইব না কিন্তু। তুই না দিলে কি হবে, আঙ্কেল আন্টি তো দিবেই। জিশানকে আগে থেকেই পছন্দ সকলের। সেই হিসেবে তিশার সঙ্গে বিয়ের কথাও ঠিক। তিশার এইচএসসি পরীক্ষা শেষ হলেই বিয়ে হবে, এমনই কথা হয়েছে। তবে তিশা এখন এসবের কিছুই জানে না। জিশান তুহিনের পিঠে চাপড় মেরে বলল, বন্ধুর ছোট বোন হবে আমার বউ, ব্যাপারটা দারুণ না বল? এই তিশা, এদিকে আয়, আমার পাশে এসে বস। তিশা গিয়ে নীতির পাশে বসলো। নীতির কানে ফিস ফিস করে বলল, আপু, তোমাকে তো সেই লাগছে। দুলোভাই যদি দেখতো নির্ঘাত অজ্ঞান হতো। ফাজিল মেয়ে কোথাকার, তোকে কম সুন্দর লাগছে না। আমার থেকে তোকেই লাগছে ভীষণ সুন্দর। কেউ একজন তো তোর থেকে চোখই সরাতে পারছে না। তিশা নীতির কথায় এদিক ওদিক তাকাতে জিশানকে দেখতে পেল। ড্যাব ড্যাব করে তিশাকে দেখছে সে। তিশা ভেঙচি কাটলো। তা দেখে জিশান মাথা চুলকে হাসলো। একে একে নীতিকে সবাই হলুদ লাগালো। তিশা আর জিশান একসাথে সর্বশেষে হলুদ ছোঁয়ালো নীতিকে। নীতি তিশার গায়ে হলুদ দিতে গেলেই জিশান আটকালো। নীতি জিশানের দিকে অবাক চোখে তাকাতেই কিছু একটা ইশারা করলো জিশান। নীতি মুচকি হেসে হাত সরিয়ে নিল। আর তিশা শুধু ওদের কাণ্ড দেখল। তিশা হলুদ লাগিয়ে নেমে গেল। তিশার পিছু পিছু জিশানও এলো। হাতে করে হলুদ আনতে ভুলল না। তিশা যেদিকে যাচ্ছে জিশানও সেদিকে যাচ্ছে। একসময় তিশা বিরক্ত হলো। সমস্যা কি আপনার? এইভাবে আমার পিছু পিছু হাঁটছেন কেন? কই না তো, আমার আবার কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নাই তো। তাহলে হয়েছেটা কি, এইভাবে চিপকায় আছেন কেন? তোমার সাথে আমার একটু কথা ছিল, এদিকে এসো। আমার সাথে আপনার কি কথা? আরে এসোই না, খেয়ে তো আর ফেলবো না। আরে করছেনটা কি? কেউ দেখবে, ছাড়ুন। এত কথা বলো কেন? চুপ থাকতে পারো না একটু? না, পারি না। কোথায় নিয়ে যাচ্ছেন তা তো বলবেন। গেলেই দেখতে পাবে। জিশান তিশাকে ওদের বাগানে এনে দাঁড় করালো। জিশানের কাজ কিছুই মাথায় ঢুকছে না তিশার। আপনার মাথায় কি গন্ডগোল আছে? এখানে আনলেন কেন? হুশ, কোনো কথা নয়। জিশানের কথায় কিছু একটা ছিল, যা শুনে তিশা কেঁপে উঠল। জিশান বা হাতের হলুদ আলতো করে তিশার গালে লাগিয়ে দিল। জিশানের ছোঁয়ায় তিশার মধ্যে অদ্ভুত শিহরণ বয়ে গেল। অবাক হওয়ার সাথে সাথে চোখ আপনা আপনি বুজে গেল।
জিশান তিশার অবস্থা দেখে হাসলো। বিবাহিত মেয়ের ছোঁয়ানো হলুদ অবিবাহিত মেয়ের গালে লাগালে বিয়ে হয় তাড়াতাড়ি, তাই লাগিয়ে দিলাম। তোমাকে হলুদ লাগানোর অধিকার শুধু আমার। তোমার পাওয়া প্রথম ছোঁয়াটাও আমারই, মায়াবিনী। তিশা চমকে উঠল। মায়াবিনী? তাহলে কি চিঠি আর ড্রেস জিশান ভাইয়ার পাঠানো? বিকেলে কি ওসব জিনিস আপনার দেওয়া জিসান ভাই? জিশান কথা বলল না, আলতো হাসলো শুধু। তাতেই তিশা যা বুঝার বুঝে গেল। জিশান তিশার কোমরে হাত দিয়ে কাছে টেনে আনলো। তিশা নড়ে চড়ে উঠল। তিশার চুলে হাত ডুবিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তোমাকে আসমানের সাদা পরীর মতো লাগছে তিশু। তুমি এত সুন্দর কেন? বিধাতা কি সব সৌন্দর্য তোমায় দিয়েছে? হ্যাঁ, তাই। কথা শেষ করেই তিশার কানে ঠোঁট ছোঁয়ালো। তিশার বুকটা ধক করে উঠল। জিশানের পাঞ্জাবি খামছে ধরল। জিশান তিশার থেকে একটু দূরে সরতেই তিশার লজ্জায় দৌড় লাগালো। জিশান তিশার পানে চেয়ে রইল। কিছু দূর গিয়ে তিশা দাঁড়ালো। জিশান ভ্রু কুচকে চাইল। তিশা আলতো পায়ে আবার জিশানের সামনে এসে দাঁড়ালো। জিশানের কলার ধরে নিচু করলো। দু গালে হাত দিয়ে নিজের হলুদ লাগানো গালের সাথে জিশানের গালেও ঘষল। আপনাকেও লাগিয়ে দিলাম জিসান ভাই। আমার একার কেন বিয়ে হবে? আপনারও হোক তবে। কাজ শেষ করে তিশা চলে গেল। জিশান কিছুক্ষণের জন্য ঘোরের মধ্যে চলে গিয়েছিল। ঘোর কাটলেই খিলখিল করে হেসে উঠল। আমার পাগলিটা ঠিক আছে, তবে তাই হোক, বিয়েটা না হয় হয়েই যাক। দূর থেকে তিশা লুকিয়ে দেখছিল, সাথে লজ্জায় লাল নীল হচ্ছিল। জিশানের হাসি মুগ্ধ নয়নে দেখছিল। আপনি এত সুন্দর করে কেন হাসেন জিসান ভাই? ছেলেরাও বুঝি এত সুন্দর করে হাসতে জানে? ইস, কি মারাত্মক! আপনার এই হাসি দেখে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো জিসান ভাই। তাই বুঝি আমি আসলে এত সুন্দর করে হাসি? বাহ, আগে জানতাম না তো। যাক, কেউ তো বললো। জিশানের কথায় চমকে পেছনে তাকালো তিশা। জিশান হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, ঠোঁটে হাসি নিয়ে। তিশার হেঁচকি উঠে গেল। আমতা আমতা করে বলল, আপনি এখানে কেন জিসান ভাই? আপনি না চলে গেলেন? যাচ্ছিলামই তো, কিন্তু কি আর করার বলো। আমার চোখ কান এত খাড়া, কি আর বলবো। নিজের এত প্রশংসা শুনতে কার না ভালো লাগে? আর সেই প্রশংসা যদি করে বিশেষ কেউ। ধরা খেয়ে গিয়েছে বিদায় তিশা লজ্জায় মুখ তুলতে পারল না। জিশানের পিঠে এক কিল বসিয়ে বলল, আপনি খুব খারাপ জিসান ভাই। সব সময় আমার ভাবনার মাঝে ঢুকে পড়েন। আপনার জন্য কিছুই বলা হয়ে ওঠে না আমার। কেউ যদি জোরে জোরে নিজের মনের কথা বলে, তাহলে আমার শুনতে দোষ কই? তিশা জিশানকে বকতে বকতে চলে গেল। আর জিশান হেসেই খুন। তিশা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কিছুক্ষণ রাগ দেখিয়ে অবশেষে নিজেই হেসে দিল। হলুদের অনুষ্ঠান শেষ হলো তাড়াতাড়ি। কাল বিয়ে, তাই আজ রাতে একটু আড্ডা দেওয়ার কথা হলো। তিশা তখন ক্লান্ত হয়ে বেঘুরে ঘুমাচ্ছিল। নীতি এসে টেনে তুলল। টিসু ওঠ, এইভাবে ঘুমোচ্ছিস কেন? তাড়াতাড়ি ওঠ, ছাদে যেতে হবে। আপু ডেকোন, আমি ঘুমাই। তা হবে না, কাল আমি চলে যাব। ওই ভাবলাম বিয়ের আগে শেষ আড্ডাটা দিব, তা না। এমন ভাবে বলছো যেন বিয়ে না, তোমাকে কোরবানি দেওয়া হচ্ছে। তোর যেদিন বিয়ে হবে সেদিন বুঝবি। থাক, আমার আর বোঝা লাগবে না। তোমাদের যন্ত্রণায় একটু ঘুমাবো তারও উপায় নেই। তুমি যাও, আমি আসছি। এই তো গুড গার্ল। কইছে সরো, সিম্প্যাথি দেখাতে হবে না। নীতি খিলখিল করে হেসে চলে গেল। তিশা চোখে মুখে পানি ছিটে দিয়ে গায়ে ওড়না পেঁচিয়ে চলল। ততক্ষণে সকলের আড্ডা মোটামুটি শুরু হয়ে গেছে। তিশা ধীর পায়ে ছাদের দরজা খুলে ভেতরে এলো। সবাই গোল হয়ে চা মুড়ির সাথে জমকালো আড্ডায় মচে গেল। নীতি ওকে দেখে বলল, এই টিসু, দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। নীতির কথায় সকলে ওর দিকে চাইল। তিশা ঘুমে ডুলছিল। কিরে, তোর ঘুম পাচ্ছে নাকি? ঘুম পেলে গিয়ে ঘুমা। ভাইয়ের কথায় তিশা খুশিতে বাক বাকুম করে উঠল। মাথা নেড়ে বলল, হ্যাঁ ভাইয়া, অনেক ঘুম পাচ্ছে। আমি বরং গিয়ে ঘুমোই, তোমরা আড্ডা দাও। তিশার কথা শুনে জিশান নীতিকে জোরে চিমটে দিল। নীতি উহু করে উঠল। তুই চিল্লাস কেন? তোর কি হলো আবার? কই না, কিছু না। তুমি দিশাকে চলে যেতে বলছো কেন? একদিন না ঘুমোলে কি হয়? আমার বিয়ে, কই আমি তো ঘুমোতে চাচ্ছি না। এই দিশা, চুপচাপ এদিকে এসে বস, না হয় মায়ের খাবি। তিশার খুশিতে ভাটা পড়ল। মন খারাপ করে নীতির পাশে এসে বসলো। তিশা আর জিশান মুখোমুখি।
তিশা জিশানের দিকে চাইতেই জিশান চোখ টিপল। তিশা হকচকিয়ে গেল, নিজের চায়ের কাপ হাতে নিয়ে আড্ডায় সামিল হলো। ফুফুতো ভাই তমাল বলল, আচ্ছা চলো আমরা ট্রুথ আর কেয়ার খেলি। সকলে সম্মতি দিতেই একটা কাচের বোতল নিয়ে এলো তমাল। সবাই কৌতূহলী হয়ে দেখতে লাগলো। বোতলের মুখটা প্রথমে নীতির দিকে পড়ল। সবাই হই হই করে উঠল। তিশার এবার মজা লাগতে শুরু করলো। নীতি আপুর বলো কি নেবে, ট্রুথ আর ডেয়ার? নীতি অনেক ভেবে ট্রুতি নিল। নীতি আপু ট্রুথ আমি দিব। আচ্ছা নীতি আপু, তোমার ট্রুথ হলো কাল তো তোমার বিয়ে, তো বিয়ে নিয়ে তোমার কেমন অনুভূতি হচ্ছে? এখনো মনে হচ্ছে না কাল আমার বিয়ে। তেমন বিশেষ কোনো অনুভূতি এখনো টেরই পাচ্ছি না। এই যে হাত ভর্তি মেহেন্দি আর এত আয়োজনের জন্য মনে হচ্ছে কিছু একটা হবে। সবাই হাততালি দিল। আবার বোতল ঘোরানো হলো। এবার তুহিনের দিকে পড়ল। তুহিনও ট্রুথ নিল। তুহিনের ট্রুথ নীতিই দিল। তোমার ট্রুথ হলো তুমি কয়টা প্রেম করেছো জীবনে, আর এখন কে আছে তাকে নিয়ে চিন্তা ভাবনা। কে তোমার? ছোট ভাই বোনের সামনে এসব কি ট্রুথ দিস তুই? হোক ছোট ভাই বোন, ট্রুথ ইজ ট্রুথ, তোমায় বলতেই হবে। এবার সকলে একসাথে বলল, হ্যাঁ বলতেই হবে। তুহিন পড়ল মহা ফ্যাসাদে। স্কুল জীবনে একটা মেয়েকে ভালো লাগতো, তখন বুঝতাম না ভালো লাগাকেই মনে হতো ভালোবাসি। যাক কলেজে ওঠার পর হারিয়ে গেছে। মেয়েটাকে কখনো বলা হয়নি আমি যে তাকে পছন্দ করি। তারপর কলেজে উঠে আবার একজনকে ভালো লাগলো। তাকে বলবো ঠিক করেছিলাম, কিন্তু কাজ হলো না। জানতে পারলাম তার বয়ফ্রেন্ড আছে। সকলে ন্যাকামো করে বলল, আহা প্রেম করার আগে ছ্যাঁকা। তমাল বলল, তারপর কি হলো তুহিন ভাই, আর প্রেমে পড়েছো? এখন কি কেউ আছে? তুহিন লাজুক হেসে মাথা নাড়ল। তিশা চিল্লাই বলল, কি? কে সে? আমি জানি না। হায় আল্লাহ! এত চিল্লাস কেন? আস্তে কথা বলা যায় না? ওর গলায় এমন, আর তোকে কি বলবে? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। অপমানে তিশা চুপ হয়ে গেল। চোখ টলমল করে উঠল। সবার সামনে এভাবে বলল তাকে। পরিস্থিতি কন্ট্রোল করার জন্য নীতি বলল, ওসব বাদ দাও, তারপর বলো কে সেই রমণী যার প্রেমে আমাদের তুহিন ভাই দিওয়ানা হলো? তুহিন জিশানের দিকে চাইল। জিশান তুহিনের দিকে চেয়ে বলল, সে আমার কাজিন, তোমরা সবাই চিনো তাকে। জিশানের কাজিন শুনে সবাই অবাক হলো। কৌতূহলে সবাই জানতে চাইল কে। আমার ছোট খালামণির মেয়ে স্নেহা। তিশা সহ বাকিরা অবাক হলো ভীষণ। স্নেহা? ও তো ছোট। নীতি বলল, স্নেহা ও সেই মেয়েটা না, আর নীতির 17তম জন্মদিনে এসেছিল যে। জিশান মাথা নেড়ে সম্মতি দিল। স্নেহা আপু, ও মা গো, এটা কি সত্যি নাকি? কিন্তু স্নেহা আপু তো ছোট। তোর থেকে বড়ই আছে। সবাই কি তোর মতো গবেট নাকি? তিশার আবার কান্না পেল। এমন কেন লোকটা সব সময় খোঁজা মেরে কথা বলে। তুহিনের পর্ব শেষ করে তমাল আবার বোতল ঘোরালো। এবার তমালের দিকেই পড়ল। তমাল ডেয়ার নিল। তমালের ডেয়ার ছিল রং নাম্বারে কল করে যে ধরবে তার সাথে 5 মিনিট রোমান্টিক কথা বলতে হবে। তমাল পড়ল মহা ফ্যাসাদে। রং নাম্বার ওরা বাকিরা মিলেই টুকলো। ভাগ্যবশত একটা মেয়েই ধরল। তমাল ঢোক গিলে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওপাশ থেকে সালামের উত্তর আসলো। জান তুমি কেমন আছো? শোনো জান, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি কথা বলো না, চুপ করে থাকো। তোমাকে কাছে পেলেই চুম্মা দিব, বুঝলা? তুমি আমার মনের রানী, তোমার জন্য দিল কুরবান। তোমাকে পেলে আমি... আর কিছু বলার আগে ওপাশ থেকে বকা দিয়ে ফোন কেটে দিল। সবাই হেসে কুটি কুটি। তমাল মুখ গোমড়া করে বসে রইল। পরবর্তী ডেয়ার পড়লো তিশার। তিশার ডেয়ার ছিল ওকে গান গাইতে হবে। না না, আমি গান পারি না, আমাকে মাফ করো তোমরা। এই কথা বললে হবে না, তোমাকে গাইতেই হবে। শুরু করো। অগত্যা তিশা গলা ছেড়ে চোখ বন্ধ করে গান গাইতে শুরু করলো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে।
তিশা গান গাইতে গাইতে চোখ দিয়ে পানি ফেলছিল। এত আবেগ দিয়ে কেউ গান গাইতে পারে বুঝি? জিশান থম মেরে তাকিয়ে রইল তিশার দিকে। নীতির চোখেও পানি। তিশা গান শেষ করে তাকালো। চোখ থেকে শেষ দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিশা আলতো হাতে মুছল, সবার দিকে তাকিয়ে বলল, কি হলো? এভাবে কি দেখছো তোমরা? তিশার কথায় ঘোর কাটলো সবার। একসাথে হাত তালি দিল সকলে। তিশা মলিন হাসলো শুধু। তুই ভালো গান গাইতে পারিস জানতাম, কিন্তু এত ভালো গাস তা তো জানতাম না। তিশা মুচকি হাসলো, আবার খেলায় মনোযোগ দিল সবাই। এবার জিশানের সামনে এলো। জিশান ডেয়ার নিল। জিশানের ডেয়ার ছিল মনের মানুষকে সুন্দর করে প্রপোজ করতে হবে। জিশান দাঁড়িয়ে পড়ল, আশেপাশে চোখ বুলিয়ে ফুল আছে কিনা দেখলো। পাশের একটা ফুল গাছে ফুল পেয়েও গেল। ফুল ছিঁড়ে তিশার সামনে এসে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল তিশার পানে। তিশা আশেপাশে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। তুহিন তাকালো না, বাহানা দিয়ে নিচে নেমে গেল। যতই হোক নিজের বোন বলে কথা। জিশান ফুলটা তিশার সামনে ধরে বলতে লাগলো, আমার মায়াবিনী, আমার প্রেয়সী, তুই কি জানো তুমি চাঁদের থেকেও সুন্দর? প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমি মুগ্ধ নয়নে চেয়েছিলাম। তুমি তখন ছোট ছিলে, বৃষ্টির পানিতে লাফাচ্ছিলে। তোমার খিলখিল হাসিতে আমি প্রেমে পড়েছিলাম, তোমার চোখের মায়ায় পড়েছিলাম। তুমি হাসলে আশেপাশের সব কিছুই হাসে। মাঝে মাঝে তোমাকে নিয়ে আমার হিংসে হয় জানো। তুমি কেন এত সুন্দর? আমি তোমার প্রেমে মাতোয়ারা, এক প্রেমিক পাগল। তোমাকে ভালোবেসে আমি নিজেকে নিঃশেষ করেছি, তোমার প্রেমে ধুকে ধুকে মরেছি। তুমি আমার, একান্তই আমার। তুমি ছাড়া আমি শূন্য, তোমাতেই আমি পরিপূর্ণ। নিজেকে তৈরি করেছি শুধু তোমারই জন্য। তুমি বিহীন আমি কল্পনাহীন। হাত বাড়ালাম তোমার পানে, প্রেয়সী ধরবে কি আমার হাত? কথা দিচ্ছি মৃত্যুর আগ অবধি ছাড়বো না। দুনিয়া এফোর ওফর করে দিব শুধু তোমারই জন্যে। আমার ভালোবাসা গ্রহণ করবে কি তুমি? তোমার মাঝে বিলীন হতে দিবে কি? গ্রহণ করবে আমাকে মায়াবিনী? তিশা হাঁ করে শুধু জিশানের কথা শুনছে। নীতি তমাল মুখ টিপে হাসছে। নীতি তমালের দিকে তাকাতেই দুজনে পিছু ফিরে নিচে নেমে গেল। জিশান তিশা বোধ হয় ঘোরের মধ্যে রইল। জিশান আবার বলল, কি হলো তিশো, নিবে না ফুলটা? তিশা কাঁপা কাঁপা হাতে ফুলটা নিয়ে দ্রুত পেছন ফিরে তাকালো। লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢাকলো। তিশা দৌড়ে নিচে নেমে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। ঘেমে নিয়ে গেছে সে। আমার এমন লাগছে কেন? এটা কেমন অনুভূতি? ইস, এত খুশি লাগছে কেন? সারা রাত আর ঘুম হলো না তিশার। এপাশ ওপাশ করতে করতে ভোরের দিকে চোখ বুঝলো। সকাল 11টায় নীতি এসে টেনে তুললো তিশাকে। কিরে, এখনো ঘুমাস কেন? বিয়ে আমার, কই আমি ঘুমাবো তা না, এই নবাব যদি ঘুমাচ্ছে। ওঠ বলছি, ওঠ। সারা রাত ঘুম হয়নি আপু, এখন একটু ঘুমাতে দাও। তোকে ঘুমাতে বারণ করেছিল কে শুনি? ঘুমাসনি কেন? ওই যে জিসান। আর কিছু বলতে পারলো না তিশা। ঝট করে চোখ খুলে উঠে বসলো। নীতি ঠোঁট টিপে হেসে বলল, জিশান তোকে কি করলো শুনি? বেচারা তো শুধু একটু রোমা। মুখের কথা মুখে রয়ে গেল। তিশা নীতির মুখ চেপে ধরল। খবরদার আপু, আর কিছু বললে খুন করব কিন্তু। পরে বিয়ে হবে না, সাব্বির ভাই বিয়ের আগেই বিধবা হবে। ছেলেরা বউ হারালে বিধবা হয় জানি না, তবে ওই একই ব্যাপারটা। বিয়েটা সুন্দর মতো সম্পন্ন হলো। নীতিকে কবুল বলতে বলাই সে কি লজ্জা বলবেই না। কেঁদে কেটে অস্থির করে তুলল। এই নিয়ে কত হাসাহাসি করলো, অবশেষে কবুল বললই। তিশা জিশানের দেওয়া ড্রেসটা পরেছে। জিশান তিশার পাশে দাঁড়িয়ে বলল, নীতির বিয়েটা হয়ে গেল, এবার আমাদের পালা। তিশা চোখ বড় বড় করে জিশানের দিকে তাকাতেই তিশা বাঁকা হেসে চোখ টিপল। তিশা মাথা নিচু করে ফেলল। তারপর কেটে গেল অনেকটা সময়। নীতি তার শ্বশুরবাড়ি চলে গেল। ঝাঁকঝমক পরিবেশটা আবার শান্ত হয়ে গেল। সকলে তাদের নিত্যকর্মে মনোযোগ দিল। তিশা যখন এরই মধ্যে হাঁপিয়ে উঠল, ঠিক তখনই খবর এলো নীতি মা হবে। খুশিতে উপচে পড়ল আবার। নীতির বাবু হওয়ার খুশিতে সকলে আবার এক হলো। তিশাদের বাড়িতে সকলের আগমন ঘটল। এবার আর নীতি ভুল করেনি, সবার আগে তিশাকে বলেছে। সেদিন সবেই তিশা কলেজ থেকে ফিরেছে। ওর পরীক্ষার আর 2 মাস বাকি। এরই মধ্যে ফোন বেজে উঠল। নীতির নম্বর দেখে তিশার মুখে হাসি ফুটল। আপু, তুমি এতদিন পরে ফোন করলে, আমাকে তো ভুলেই গেছো। আরে পাগলি, তোকে কি
ভোলা যায়? তোকে দারুণ একটা খবর দিতে কল করলাম। এবার আর বলতে পারবি না যে তোকে আগে জানাইনি কেন। বলো বলো, কি খুশির খবর? তুই খালামণি হচ্ছিস। কি? আল্লাহ, সত্যি? হ্যাঁ রে পাকলি। আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? ভাইয়া কেমন আছে? আর আমাদের নতুন বাবু কেমন আছে? সবাই ভালো আছি সোনা। আমরা আসছি তোদের বাসায়। সত্যি? কখন আসবা? সবাই মিলে আসবা? বিকেলে আসবো আর সবাই মিলে আসবো। ইয়াহু, কি মজা! এত খুশি লাগছে কেন আপু? তাড়াতাড়ি এসো তোমরা। এখন রাখছি, মাম্মাকে খবরটা দিতে হবে তো। বাই। নীতি হেসে ফোন কাটলো। তিশার খুশি আর দেখে কে, এক এক করে সবাইকে জানালো। এভাবেই চলছিল তিশার দিন। আস্তে আস্তে পরীক্ষা ঘনিয়ে আসলো, যথাসময়ে তা হয়েও গেল। নীতির তখন 4 মাসের প্যাড, তারও প্যাড বড় হতে থাকলো। পরীক্ষার পরে জিশান তিশার বিয়ের কথা ছিল, যা নীতির বাবু হওয়ার উছেলায় পিছিয়ে গিয়েছিল। নীতির মেয়ে বাবু হওয়াতে সকলে কত খুশি হলো। এমনি খুশির দিনে তিশার জীবনের সব থেকে বড় অখুশির সংবাদ এলো। এক দুপুরে তিশা নীতির বাবুর সাথে খেলা করছিল, রুমে আসতেই, তিশা, বিকেলে এই শাড়িটা পরে রেডি থাকবে। হঠাৎ শাড়ি পরবো কেন মাম্মা? তোমার কাছে লুকিয়ে লাভ নেই, যা হবার তা তো দেখতেই পাবে। তোমাকে বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে। মায়ের কথা শুনে তিশার মাথায় চক্কর দিয়ে উঠল। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? সে কি বিয়ে করবে নাকি এখন? কখনোই না। যারা আসবে তাদের আসতে বারণ করে দাও মাম্মা, আমি বিয়ে করব না। বিয়ে করবে না মানে কি? তুমি বড় হয়েছো, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে না তো কি করবে? তুমি যাই বলো, আমি বিয়ে করব না মানে না। মারবো টেনে এক চড়, তোমার বাবার সম্মান জড়িয়ে। আর ছেলে ভালো, পরিবার ভালো না করার কিছুই নেই। ছেলে দেখলে তোমার পছন্দ হবে আশা করছি। মুখটা চলে যেতে তিশা হাতের শাড়ি দূরে ছুঁড়ে মারল, কেঁদে চিৎকার করে বলল, আমি বিয়ে করব না মাম্মা। তখন দেখে মুক্তা নীতি দরজা ধাক্কাচ্ছে, কিন্তু তিশা দরজা খুলছে না। তিশা, মায়ের খেতে না চাইলে দরজা খোলো, ওরা চলে এসেছে, তাড়াতাড়ি করো। বোন আমার ভালো, দরজা খোল সোনা। দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না বোন। তোর পছন্দ হলে তারপর দরজা খোল বোন। দেখ তোর মেঘা কান্না করছে, দরজা খোল। তিশা কারো কথাই শুনছে না, দরজা সে খুলবেই না। ওদের ধাক্কাধাক্কির মাঝে তুহিন এলো। কি হয়েছে মাম্মা? দেখ, তোর আদরের বোন দরজা খুলছে না, মান সম্মান সব শেষ করবে এই মেয়ে। তুমি শান্ত হও মাম্মা, আমি দেখছি। তোমরা নিচে গিয়ে জিশানদের আপ্যায়ন করো। তিশা দরজার সাথে কান লাগিয়েছিল, জিশানের কথা শুনে ভারী অবাক হলো। জিসান ভাই, তুমি এসেছো আমাকে বিয়ে দিতে? তুমি কি আমাকে ভালোবাসোনি জিসান ভাই? তিশার চোখে পানিতে ভরে গেল, মন খারাপেরা এসে ভিড় করলো। তিশা হেঁটে বিছানায় গিয়ে বসলো, অমনি তুহিনের ডাক পড়লো। টিসু বোন আমার, দরজা খোল বোন, ভাইয়া এসেছি, দরজা খোল। তিশা অলস পায়ে দরজা খুলল। তুহিন ভেতরে ঢুকে রুমের অবস্থা দেখে শক খেলো। এগুলো কি করেছিস টিসু? তুই কি ছোট আছিস এখনো? এমন পাগলামো কেউ করে? তিশা মাথা নিচু করে শুনলো, চোখ বেয়ে পানি নিচে পড়লো। তুহিন তিশার দিকে যেয়ে মাথায় হাত রাখলো। তিশা চোখ তুলে তাকালো, বোনের চোখে পানি দেখে তুহিনের বুকটা মোচড় দিয়ে উঠল। ব্যস্ত হয়ে বলল, বোন তুই কাঁদছিস কেন? তুই না চাইলে বিয়ে হবে না, তবু কাঁদিস না বোন। তিশার নিজেকে আটকাতে পারল না, ঝাঁপিয়ে পড়লো ভাইয়ের বুকে। তুহিন তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর কি কাউকে পছন্দ আছে বোন? থাকলে ভাইকে বল, আমি দেখবো ব্যাপারটা। তিশা জিশানের নাম বলতে গিয়েও বলল না। যে লোক তাকে বিয়ে দিতে এসেছে তার কথা সে কেন বলবে? অভিমানী জিশানের কথা মুখেও আনলো না। মাথা ঝেঁকে না বলল তিশা, মানে তার কোনো পছন্দ নেই। তুহিন আলতো হাসলো। তাহলে বিয়ে করতে যাচ্ছ না কেন পাগলি? বিয়ের জন্য এখনই তৈরি নই আমি ভাইয়া। দেখলেই বিয়ে হয়ে যায় না পাখি। ছেলেরা এসেছে এখন, তুমি যদি তাদের সামনে না যাও আমাদের সম্মান কি থাকবে বলো? বাবা কত কষ্ট পাবে বলো তো? তুমি না সকলের আদরের আমাদের, আমরা কি তোমার বিরুদ্ধে তোমায় বিয়ে দিব? এই বিশ্বাস কি নেই তোমার আমাদের উপর? তিশা কথা নিচু করেই বলল, তোমাদের আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি ভাইয়া। তাহলে এইটুকু ভরসা রাখো, আমরা তোমার খারাপ চাই না। তুমি রেডি হয়ে এসো, আমি কথা দিচ্ছি তুমি না চাইলে বিয়ে হবে না। তিশা মাথা নেড়ে সম্মতি দিলে তুহিন তৃপ্তির হাসি হাসলো। তিশার কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে, আমি নিচে গিয়ে নীতিকে পাঠাচ্ছি, তুমি এসো।
তুহিন চলে যেতেই তিশার চোখে আবার পানি জমল। নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে। চোখের পানি মুছে আপন মনে বলল, তুমি এটা ঠিক করোনি জিসান ভাই। আমার অনুভূতি নিয়ে এমন করার অধিকার তোমার নেই। তুমি কেন বুঝলে না জিসান ভাই? আমি তোমায় ভালোবাসি, হয়তো অনেক বেশি। তোমার সামনে আমি অন্য কারোর জন্য কিভাবে সামনে যাব? তোমার কি কষ্ট হবে না? তুমি দেখতে পারবে তো? অবশ্য দেখতে না পারলে কি এসেছো নাকি? ঠিক আছে, আমি যাব। তুমি আমায় ভালোবাসলে আটকাবে, না হয় আমার ভাগ্যকে আমি মেনে নিব। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শাড়ি পরে নিল তিশা। শাড়ি পরা শেষ হতেই নীতির আগমন ঘটল। কিরে তোর হলো? এ কি, শুধু শাড়ি পরে বসে আছিস কেন? একটু সাজগোজ কর। ভালো লাগছে না আপু, ছাড়ো তো। এই কথা বললে হবে কি করে? আয় আমি সাজিয়ে দিই। নীতি হালকা পাতলা সাজিয়ে দিল তিশাকে। চোখে কাজল দিয়ে বলল, বাহ, এবার দেখ কি সুন্দর লাগছে তোকে। নজর না লাগুক, হৌদুলা ভাই তো চোখই সরাতে পারবে না রে তিশু। নীতি আপু চুপ করবা, ভালো লাগছে না তো। খুদাই সাজালা। একটু পরে ভালো লাগবে, চল এখন। নীতি তিশাকে নিয়ে সোফায় বসালো। নিধি মাথা নিচু করে আছে, চোখ তুলছে না। রিশান নীতির দিকে হা করে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, মাশাল্লাহ আমার মায়াবিনী। কি জিশান ভাই, এমন বিড়বিড় করছো কেন? জিশানের নাম উঠতে তিশা চোখ তুলে তাকালো। তিশার সামনে জিশান আর ওর পরিবার বসা। তিশা এদিক ওদিক তাকাতেই নাজমা বলল, এদিক ওদিক কি দেখছো তিশামা? আমরাই এসেছি তোমায় দেখতে। যদিও দেখার প্রয়োজন ছিল না, তোমাকে তো আমাদের অনেক আগে থেকেই পছন্দ। জিসানের বউ করব বলে অপেক্ষা করে বসেছিলাম, এতদিন ইচ্ছা পূরণ হচ্ছে। তিশা অবাক চোখে সকলের দিকে তাকাতে একসাথে হাসলো সবাই। কি সারপ্রাইজটা কেমন ছিল? আপনারা যে দুজন দুজনকে পছন্দ করেন তা তো আমরা জানি। আর জিশান ভাই তো তিশা বলতে পাগল প্রায়। আর মায়াবিনীকে অন্য কেউ বিয়ে করবে এমন সাধ্য কার? তিশা খুব খুশি হবে নাকি বেজার হবে বুঝলো না। শুধুমাত্র চোখ থেকে দুফোঁটা পানি পড়লো। বড়রা মিলে কথা বলে ঠিক হলো আংটি পরিয়ে যাবে, তারপর 1 সপ্তাহ পর বিয়ে। তিশা চমকে উঠলো। জিশানকে বলা হলো তিশাকে আংটি পরাতে। জিশান উঠে তিশার পাশে গিয়ে বসলো। আলতো হাতে তিশার হাত ধরতেই তিশা কেঁপে উঠল। আংটি পরাতে যেতেই তিশা হাত সরিয়ে নিল। জিশান অবাক হয়ে তিশার পানি চাইলো। সকলে বিস্ময় নিয়ে তাকালো। আমি বিয়ে করব না। কি বলছিস তুই এসব? বিয়ে করবি না কেন? এই তিশা, কি বলছিস? কি মাথা ঠিক আছে? তুই তো জিশান ভাইকে পছন্দ করিস, ইনফ্যাক্ট ভালোবাসিস, তাহলে কেন? কি হয়েছে মা, কোনো সমস্যা? জিসানকে তোমার পছন্দ নয়? তিশা চুপ করে রইল, চোখে পানিতে টই টম্বুর। জিশান তিশার দিকে তাকিয়ে উঠে পড়লো। পরক্ষণে মুচকি এসে বলল, আমি দেখছি তিশার সাথে একটু কথা বলতে চাই। আপনারা অনুমতি দিলে ওর সাথে আলাদা কথা বলবো, তারপরেই না হয় সব সিদ্ধান্ত হবে। তিশার বাবা মা সম্মতি দিতেই জিশান পা বাড়ালো তিশার রুমের দিকে। তিশা তখনও চুপ করে বসে আছে। কি রে, তুই বসে আছিস কেন? যা কথা বল। মায়ের কথায় তিশা মাথা নিচু করে জিশানের পিছু পিছু গেল। জিশান তিশার বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে চেয়ে আছে। তিশা আলতো পায়ে জিশানের পাশে গিয়ে দাঁড়ালো। তুমি কি সত্যি বিয়ে করবে না আমায়? তিশা কথা না বলে চুপ করে রইল। তোমার জন্য ঠিক কতদিন অপেক্ষা করেছি তুমি ভাবতেও পারবে না। এই দিনটার জন্য কষ্টগুলোকে নিজের করে রেখেছি। তোমায় হালালভাবে পেতে চেয়েছি, নিজেকে তৈরি করেছি তোমার জন্য। আমি তোমায় ভালোবাসি তিশা, তুমিও আমায় ভালোবাসো জানি, কিন্তু অভিমান করছো। সরি তিশা, তোমায় এতদিনে না বলার জন্য। কি করব বলো? আমারও ইচ্ছে করেছে বলতে, কিন্তু কিছু একটার জন্য হয়ে ওঠেনি। আমি একবারে বিয়ে করতে চেয়েছি। তিশা শব্দ করে কেঁদে দিয়েছে। কাদার দরুন হালকা কেঁপে কেঁপে উঠছে। জিশান তিশাকে বুকে টেনে নিল, চুলে হাত বুলিয়ে চুমু খেলো। তিশা জিশানকে ঝাপটে ধরে কেঁদেই যাচ্ছে। তিশা পাখি কেঁদো না, এই তো আমি আর কখনো হারাবো না। সরি তিশা পাখি, প্লিজ রাগ করো না। আপনি খুবই খারাপ জিসান ভাই, আপনি আমাকে কখনো বোঝেননি। আমার কত কষ্ট হয়েছে জানেন? আমি আপনি ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। আর সেখানে আজ বিয়ের কথা শুনে আমার ভেতর কেমন অবস্থা হচ্ছিল ধারণা আছে আপনার? আমি বলতে বারণ করেছিলাম, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি কষ্ট পাবে জানলে কখনো এমন করতাম না। হ্যাঁ, আমারই সব দোষ, আমার আগেই বলা উচিত ছিল। ভালোবাসি আমার মায়াবিনীকে, নিজের করে নিতে চাই তোমায় প্রেয়সী। তুমি কি রাজি আমার সীমাহীন ভালোবাসাগুলোকে নিজের করে নেওয়ার জন্য?
তিশা লাজুক হাসলো। তিশার হাসি দেখে জিশানের মুখেও হাসি ফুটলো। দুজনে একসাথে বের হয়ে এলো। সবাই ওদের অপেক্ষাতেই ছিল। ওরা আসতেই উৎসুক দৃষ্টিতে ওদের পানে চাইলো। জিশান সকলের দিকে চেয়ে মিষ্টি হাসলো। জিশানের হাসিতেই সবার মুখে হাসি ফুটলো। যাক, মান অভিমানের পালা শেষ হলো তাহলে। এবার দয়া করে বরকনে বসুন, আপনাদের এঙ্গেজমেন্ট হোক, আমরাও বিয়ের দিন গুনি। তিশার লজ্জায় মরি মরি অবস্থা। অবশেষে সকল মান অভিমানের সমাপ্ত হয়ে আংটি বদল হলো। দুজন দুজনকে আংটি পরিয়ে দিতেই একসাথে সবাই বলল আলহামদুলিল্লাহ। জিশান তিশার কানে কানে বলল, আজ এই মুহূর্ত থেকে আপনি আমার বাগদত্তা ম্যাম। জিসানের কাছে থেকে আপনি আর পালাতে পারছেন না। আপনাকে নিজের করে নেওয়ার প্রথম ধাপ সম্পন্ন করলাম। ভাইয়া 2 দিন পর বিয়ে, আর একটু সবুর করো। এত ফুসুর ফাসুর কি? তোমারই তো বউ। তমালের কথায় জিশান হেসে সরে যেতে যেতে বলল, বিয়ে তো করনি শালাবাবু, করলে বুঝবা। বিয়ের কথা পাকা করে ওরা চলে গেল। পরের 1 সপ্তাহ খুব দ্রুত শেষ হলো। গায়ে হলুদের দিন ঘনিয়ে এলো। হলুদের দিন সকালে জিশানের বাসা থেকে তিশার জন্য তত্ত্ব এলো, সাথে করে চিরকুট। আমার রানী, আর মাত্র 1 দিন, তারপরে তুমি আমার, শুধুই আমার মনের মতো করে সেজো। তিশা লজ্জা খুশিতে একাকার হয়ে গেল। সময় যত এগোতে লাগলো অস্থিরতা তত বাড়তে লাগলো। কবুল বলার সময় তিশার সে কি কান্না! কিছুতেই বিয়ে করবে না, কোথাও যাবে না সে। তারপরে জিশান বুঝিয়ে শুনিয়ে কবুল বলালো। ও মাগো, তোমাদের তো দারুণ কাহিনী। এমনও প্রেম হয় বুঝি? হলো তো। তিশা নতুন প্রফেসরের সাথে কথা বলে বাসায় ফিরছিল। তখনই দেখা হলো রুমার সাথে। রুমা ওর কলেজ ফ্রেন্ড ছিল। তারপর অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি। এতক্ষণ রুমা কি বলছিল সব? অনেক দেরি হয়ে গেল রুমা, আজ উঠতে হচ্ছে বাসায়, চিন্তা করবে সবাই। হ্যাঁ, অনেকটা সময় গেল। তোমাকে এতদিন পর দেখি খুব ভালো লাগলো। আমারও। তুমি ওই যে গেলে আর কোনো খোঁজ পেলাম না। আমার কথা অন্য কোনো দিন বলবো না হয়? তুমি এখন কোথায় যাবে? আমাদের বাসায় চলো। তোমাদের বাসায় অন্য কোনো দিন যাব। এখন ভাইয়ার বাসায় যাচ্ছি। আমার ভাইয়া আবার এখানের এক ভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন করেছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সাবধানে যেও, নিজের সহ সকলের যত্ন নিও। আর আজীবন এমনই ভালোবেসে যেও তোমরা। ধন্যবাদ, আসছি। তিশা ফুটপাত ধরে হাঁটতে লাগলো। মন ভালো লাগছে না, মন খারাপগুলো জেকে বসেছে। রুমার কিছু হয়েছে কি? মেয়েটা শুকিয়ে গেছে খুব। চেহারায় কেমন বিষণ্ণতা, আগের মতো উচ্ছ্বাস নেই। কি হয়েছে মেয়েটার? হঠাৎ হারিয়ে গেল কেন? অনেকগুলো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, জানার আগ্রহ হচ্ছে। এদিকে তিশা এখনো বাড়ি ফিরেনি দেখে নাজমা বেগম অস্থির হয়ে উঠলেন। এত সময় তো করে না। জিশান বাড়ি ফিরবে, এসে যদি দেখে তিশা নেই, তিশাকে কল করে পাওয়া গেল না। উপায় না পেয়ে জিশানকে কল করলো। হ্যাঁ মা, বলো। বাবা তুই কই এখন? এই তো কাজ শেষ করে বের হলাম, রাস্তায় আছি মা। তোমার গলা এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো তো? তিশা কই? আমি ঠিক আছি, কিন্তু কিন্তু কি মা, বলো আমায়। তিশা এখনো বাড়ি ফেরেনি। ফোন দিচ্ছি, কিন্তু ওর ফোন বন্ধ বলছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে। মেয়েটা তো এত সময় বাড়ির বাইরে থাকে না। তিশা এখনো বাড়ি ফিরেনি, কিন্তু ওর ক্লাস তো শেষ আরো 2 ঘন্টা আগেই। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি। জিশান ফোন রেখে তিশাকে কল করলো, কিন্তু ফোন বন্ধ। তিশার ভার্সিটি গিয়েও দেখলো বন্ধ। আশেপাশে কোথাও তিশা নেই। জিশানের রাগ হওয়ার সাথে সাথে ভয়ও হলো ভীষণ। তিশা পাখি, কই তুমি? চিন্তা হচ্ছে তো, ঠিক আছো তো তুমি? জিশান পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলো তিশাকে। অবশেষে তিশাকে পাওয়া গেল ফুচকার দোকানে। তিশা সবে একটা ফুচকা মুখে নিয়েছে, অমনি জিশান গিয়ে ঝাপটে ধরলো তিশাকে। তিশা হক চুকিয়ে গেল, হাত থেকে প্লেট পড়ে গেল, মুখেরটা মুখেই রইল। কোথায় ছিলে তুমি জানো? তোমাকে কত জায়গায় খুঁজেছি, দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। এতক্ষণ কই ছিলে? বাসায় যাওনি কেন? কথা বলছো না কেন? ড্যামিট। তিশা কথা বলবে কি করে? ওর মুখে যে খাবার, কোনো রকমে গিলে বলল, রিল্যাক্স, আমি হারিয়ে যাইনি। এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ওর সাথে কথা বলতেই দেরি হয়ে গেল। বাসাতেই যাচ্ছিলাম, রাস্তায় ফুচকা দেখে লোভ লাগলো, তাই দাঁড়ালাম। ফোন দিচ্ছি, ফোন কোথায়? দরকারে যদি পাওয়াই না যায়, তাহলে ফোন চালানোর দরকার কি? তিশা কেঁপে উঠল।
জিশানের রাগ সম্পর্কে সে জানে, আশেপাশের মানুষ ওদের দিকে চেয়ে আছে। তিশা আস্তে গলায় বলল, কি করছেনটা কি? সবাই দেখছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে, সরি। জিশান চারপাশে তাকিয়ে নিজেকে শান্ত করলো। তিশার চোখে পানি যে কোনো সময় গড়িয়ে পড়বে। জিশান দোকানদারকে ফুচকা প্যাক করে দিতে বলল। টাকা পে হয়ে গেলে তিশার হাত ধরে গাড়িতে নিয়ে বসালো। এমন ভুল জানি আর না হয়, মনে থাকে যেন। তিশা চুপ করে রইল। সারাটা পথ কেউ কোনো কথা বলল না। বাসায় আসতে নাজমা বেগম জড়িয়ে ধরল তিশাকে। কোথায় ছিলি মা? কত চিন্তা হয়েছে জানিস? সরি মা, আর হবে না। কোনো দরকারি কাজ থাকলে একবার অন্তত ফোন দিয়ে জানাস, তাহলেই হবে। তিশা মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে, যাও ফ্রেশ হও, আমি খাবার দিতে বলি। ক্ষুধা নাই মা, আমি ফ্রেশ হয়ে নেই। তোমার ছেলেকে খাবার দাও। তিশা চলে গেল। নাজমা বেগম বুঝলেন ছেলে তার রাগ দেখেছে বৌমার উপর। দীর্ঘশ্বাস ছেড়ে খাবার বাড়তে বললেন। তিশা রুমে গিয়ে দেখে জিশান গোসল শেষ করে বের হয়েছে। হাতের ব্যাগ রেখে তিশাও ওয়াশরুমের দিকে গেল। তখনই জিশান ডাকলো, তিশা শোনো। তিশা দাঁড়ালো, কিন্তু ঘুরলো না। সরি, এভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। কি করব, তোমায় না পেয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। সরি তিশা পাখি। তিশা দাঁড়ালো না, ওয়াশরুমে ঢুকে গেল। জিশান বুঝলো তার বউ এত সহজে মন বলবে না। তিশা ফ্রেশ হয়ে এসে দেখে তার জন্য আনা ফুচকা সাজিয়ে রাখা হয়েছে টেবিলে। ফুচকার সাথে কি আর রাগ করা যায় নাকি? না, যায় না। নিজে কিছু খেলো আর বাকিদের জন্য রেখে দিল। রাতে খাবার টেবিলে হাবিব সাহেব বললেন, শোনো তিশামা আর জিসান, তোমরা তো বিয়ের পর কোথাও যাওনি। বাবার কথায় দুজনে খাওয়া রেখে তার পানি চাইল। নাজমা বেগম ব্যাপারটা জানে, তাই মাথা ঘামালেন না। উনি বলেই তো ব্যবস্থা করেছেন। ছেলে মেয়েদের চাহনি দেখে বললেন, তাই আমরা ভাবছিলাম তোমাদের একটা সারপ্রাইজ দিব। আর সারপ্রাইজটা হলো তোমরা দার্জিলিং যাচ্ছ। তিশা হঠাৎ এমন কথায় অবাক হওয়ার পাশাপাশি খুশিও হলো। আরো খুশি হলো দার্জিলিং এর কথা শুনে। বাবা কিভাবে জানলো আমার দার্জিলিং যাওয়ার খুব ইচ্ছে? কি হয়েছে মা, কি ভাবছো? আমি কি করে জানলাম? আসলে আমিও জানতাম না। এটা তোমার মায়ের কাজ। ওই তো বলল তোমার দার্জিলিং যাওয়ার নাকি ইচ্ছে খুব। তিশার চোখে পানি এসে গেল। একদিন কথায় কথায় বলেছিল নাজমাকে, আর সে তা মনে রেখেছে ভেবে খুশি লাগলো খুব। নাজমার দিকে তাকাতেই মাথা নেড়ে মুচকে হাসলো। জিশান এতক্ষণ সবকিছু দেখছিল। তিশাকে রাগাতে বলল, কিন্তু বাবা আমার তো ছুটি নাই, এখন যেতে পারবো না। বিয়ের জন্য আগের মাসে বেশ কিছুদিন ছুটি কাটিয়েছি। তিশার হাসি মুখটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। মুখটা চুপসে একটুখানি হলো। হাবিব সাহেব ধমক দিয়ে বললেন, মজা করো তুমি আমার সাথে? বিয়ের জন্য মাত্র 3 দিন ছুটি নিয়েছিলে। তোমরা যাচ্ছ, এটাই ফাইনাল। কাল সকালে বাস ধরছো। টিকিট আমি কেটে রেখেছি, কোনো সমস্যা হবে না। কিন্তু বাবা আমার কাজের চাপ অনেক, এখন কোথাও গেলে লস হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। হাবিব সাহেব কিছু বলতে যাবে তার আগেই তিশা বলল, থাক না বাবা, ওনার যেহেতু সমস্যা বাদ দেই, ভাগ্যে থাকলে পরও কোনোদিন না হয় যাব। তুমি রাগ করো না, থাক। হাবিব সাহেবের মেজাজ গরম হয়ে গেল। সে জানে জিশান বললেই ছুটি হয়ে যাবে। তিশার কথার উপর তিনি আর কিছু বললেন না। তিশা উঠে চলে গেল। তিশার যাওয়ার দিকে চেয়ে নাজমা বলল, এমনটা না করলেও পারতি। মেয়েটা কষ্ট পেয়েছে, কত খুশি হয়েছিল ঘুরতে যাওয়ার কথা শুনে। জিশান হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছে রুমে যেতে যেতে বলল, টিকিট দুটো রেখে যেও বাবা, আর কখনকার বাস মাকে বলে যেও। আমি আমার বইয়ের রাগ ভাঙাতে চাই। সকাল 6টার বাস, তাড়াতাড়ি করে উঠে পড়। বৌমার রাগ না কমলে তোমার খবর আছে। বেস্ট অফ লাক। জিশান মাথা নেড়ে হাসলো। তিশা বারান্দায় বসে চোখ বন্ধ করে গান শুনছিল। ওর মন খারাপ লাগলে ও গান শুনে, এতে করে তার মন হালকা হয়। জিশান রুমে তিশাকে না পেয়ে বারান্দায় যেতে দেখতে পেল। আমার বউটা। জিশান আস্তে হেঁটে তিশার পাশে গিয়ে বসলো। তিশা এতই ধ্যানে ছিল যে সে টেরই পেল না। জিশান তিশাকে টেনে বুকে নিতেই তিশা চোখ খুলল। ছাড়ুন আমাকে, এখানে কি আপনার কাজ করুন, গিয়ে যান। আগে বউ, তারপর বাকি সব। না, আগে কাজ। আপনার কত লস হয়ে যাবে কাজ না করলে। যান না, কাজ করুন। তা হবে বটে, কিন্তু বউয়ের আবদার কি ফেলে দেওয়া যায়? বউ হারালে বউ পাবো কই বলো? ইনিয়ে বিনিয়ে তিশার রাগ ভাঙালো জিশান। মেয়ে মানুষের রাগ বেশিক্ষণ থাকে না। মেয়েরা হলো নরম কাদামাটির মতো। প্রিয় মানুষের একটু আদর, একটু ভালোবাসা, একটুখানি যত্ন, ব্যাস আর কি চাই।
শোনো বউ, তুমি জামা কাপড় প্যাক করে ফেলো, আমি ততক্ষণে ছুটির জন্য ইমেল করে ফেলি। সকাল 6টায় গাড়ি, ওকে? তিশার খুশি দেখে কে জিশানকে ঝাপটে ধরে চুমু খেয়ে গান গাইতে গাইতে রুমে ঢুকলো। জিশানও হেসে রুমে ঢুকলো। আমার পাগলি বউ একটুতেই কত খুশি। তিশা কোনটা নেবে কোনটা রাখবে বুঝতেই পারছে না, সবই নিতে ইচ্ছে করছে। যে বাবা সেই কাজ, সব ড্রেস লাগেজে ভরে নিল। জিশানের তো তা দেখে চোখ উল্টে গেল। এত জামা কাপড় নিচ্ছ কেন? তুমি এসব কবে পরবে? আমরা 4 দিন থাকবো তিশা, দেন ব্যাক করব। কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারছি না, সবই নিতে ইচ্ছে করছে, আমি কি করব? 2টো শাড়ি, 2টো 3 পিস আর 2টো জিন্স টপস নাও। আর দরকার নেই, লাগলে ওখান থেকে কিনে নিব। জিশানের কথা মতো তিশা তাই করলো। ব্যাগ গুছিয়ে শুয়ে পড়লো। জিশানও কাজ শেষ করে তিশাকে বুকে নিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। সকাল 5টা। তিশাকে টিএনেও তুলতে পারছে না জিশান। 20 মিনিটের মধ্যে বাস স্টপে পৌঁছাতে হবে, না হয় বাস মিস। তিশা তুই কি উঠবে না? তারপর কিন্তু আর যাওয়া হবে না, পরে কাঁদতে পারবে না বলে দিলাম। উঠো বলছি। এত ঘুম কাতরে হলে হয়? হায় আল্লাহ, কি বউ দিলা এত ঘুম। তিশা নড়ে চড়ে অন্য পাশে হয়ে আবার ঘুমিয়ে গেল। জিশানের উপায় না পেয়ে তিশাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। ঠান্ডা পানির ছিটায় তিশা চোখ মেলল। ঘুমু ঘুমু গলায় বলল, আমি এখানে কেন? ঘুম পাচ্ছে, ঘুমাবো। তাহলে দার্জিলিং যাওয়া ক্যান্সেল, কি বলো? ঠিক আছে তুমি ঘুমাও তাহলে। দার্জিলিং এর কথা শুনে তিশার হোশ ফিরল। লাফিয়ে উঠে বলল, দার্জিলিং? দার্জিলিং? এই বাস কি চলে গেছে? আমরা এখনো বের হচ্ছি না কেন? কয়টা বাজে? আর 10 মিনিট দেরি হলেই বাস চলে যাবে। এত ঘুমালে যাব কখন শুনি? সরি, তুমি বের হও, আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি, বেশিক্ষণ লাগবে না। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়ল। ঠিক 6টায় ওরা বাস স্টপে এসে পৌঁছালো। নিজেদের নির্ধারিত সিটে বসে গা এলিয়ে দিল দুজন। শীতকাল গিয়ে বসন্ত পড়েছে, তবুও হালকা হালকা শীতের আভাস এখনো রয়েছে। তিশা জানালা দিয়ে মুখ বের করে জোরে শ্বাস নিল। সকাল এত মিষ্টি কেন? ভোরের বাতাস এত নির্মল, ইস কি সুন্দর সবকিছু। তিশার কথায় জিশান মুচকি হাসলো। তিশা চোখ বন্ধ করে সকালের মিষ্টি বাতাস অনুভব করতে লাগলো। জিশান টেনে তিশাকে ভেতরে আনলো। এভাবে মুখ বের করতে নেই, ভেতর থেকে দেখো। তিশা শুনলো জিশানের কথা। পিঙ্ক কালারের টপসের উপরে জ্যাকেটটা আরেকটু টেনে নিল শরীরে। একটু একটু করে সূর্য উঁকিতে উঠছে। তিশা জিশানের বুকে গুটি সুটি মেরে শুয়ে রইল। পথে বার কয়েক দুবারই লোক ফোন দিয়েছে। তিশা অনেক এক্সাইটেড। দার্জিলিং যাচ্ছে, এটা কি কম কিছু? আচ্ছা, আপনি আগে গিয়েছেন ওখানে? হ্যাঁ, 2বার গিয়েছি। তাই? কবে গিয়েছিলেন? ভাইয়া একবার গিয়েছিল তখন। একবার ফ্রেন্ডরা সকলে মিলে গিয়েছিলাম, আর একবার অফিসে কলিগরা মিলে। দার্জিলিং কি খুব সুন্দর? ভাইয়ার ফোনে ছবি দেখেছিলাম, তখন থেকেই ইচ্ছা ছিল যাব, কিন্তু মেয়ে তো বাবা একা ছাড়তে চায়নি, আর ভাইয়াও নেয়নি। তিশার মন খারাপ দেখে জিশানেরও মন খারাপ লাগলো। তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো, একা একা কোথাও যাওয়ার মজা নাই, বুঝলা? জামাই নিয়ে যেতে হয়, ঘোরা আর হানিমুন একেবারেই হয়ে যায়। অসভ্য লোক কোথাকার। আচ্ছা, আপনি তো গিয়েছেন, তাহলে অনেক কিছুই জানেন নিশ্চয়ই, আমাকে একটু বলুন না দার্জিলিং সম্পর্কে। তিশার আগ্রহ দেখে জিশান হাসলো। দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পুরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প, বিশ্বের 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য খ্যাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পশ্চিমবঙ্গের আংশিক স্বায়ত্তশাসিত জেলা দার্জিলিংয়ের সদর দপ্তর এই শহরে অবস্থিত। ছোট বড় মিলিয়ে বেড়ানোর জন্য প্রায় 17টি আকর্ষণীয় স্থান রয়েছে দার্জিলিং জুড়ে। পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন ঘুম আছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা। দার্জিলিং পরিভ্রমণের সেরা সময় হলো বসন্ত ও শরৎকাল। আমরা এখন যাচ্ছি মানে বসন্তকালেই, বুঝলা? আরও অনেক কিছু রয়েছে, গেলেই দেখতে পাবে। ইস কত সুন্দর। এই আমরা কিন্তু 17টা জায়গায় ঘুরবো, কেমন? তিশা, এই তিশু পাখি, চোখ খুলো, আমরা চলে এসেছি, প্রায় নামতে হবে এখন। তিশা আর মোড়ায় উঠল। বাস থেকে নেমে চোখে মুখে পানি দিল তিশা। পানির ছিট দিয়ে আশেপাশে তাকাতেই হা হয়ে গেল। এত সুন্দর! তিশা লাফিয়ে উঠল।
আমরা সত্যি সত্যি চলে এসেছি। ওয়াও, কত সুন্দর। এখনো আসল জায়গায় পৌঁছাইনি ম্যাম, মাত্র তো বর্ডারে আসলাম। পাসপোর্ট দুটো বের করো তো। তিশা জিশানের কথা মতো পাসপোর্ট বের করে দিল। জিশান সমস্ত ফর্মালিটি পূরণ করে তিশাকে নিয়ে জিপে উঠল। চারপাশের দৃশ্য দেখে তিশা মুগ্ধ নয়নে চেয়ে রইল। তিশার আনন্দ দেখে জিশানেরও ভালো লাগলো। দীর্ঘ সময়ের জার্নির পরে ওরা গন্তব্যে পৌঁছালো। দুপুরে খাবার খেয়ে হোটেলে পৌঁছাতে ওদের সন্ধ্যা হয়ে গেল। জিশান আগে হোটেল বুক করে রেখেছিল। তুমি গোসল সেরে নাও, আমি খাবার নিয়ে আসি। আর হ্যাঁ, দরজা আমি ডাক না দেওয়া অবধি খুলবে না, কেমন? তিশা মাথা নেড়ে সম্মতি দিল। জিশান বেরিয়ে পড়তেই তিশা দরজা বন্ধ করে গোসলে ঢুকলো। গোসল সেরে বের হতেই জিশানের কল আসলো। তিশা দরজা খুলে তোয়ালে মেলে দিল। শোনো, তুমি খেয়ে নাও, আমি গোসল সেরে আসি। আপনি আসুন, একসাথে খাবো। জিশান হেসে ফ্রেশ হতে গেল। একসাথে খেতে খেতে জিশান বলল, আজ রেস্ট নাও, কাল সকালে সুন্দর একটা জিনিস দেখাবো। রাত ৩টা। জিশানের ঘুম ভেঙেছে 2টোর দিকে। তারপর সে আর ঘুমায়নি। সে টাইগার হিলের বিশ্ববিখ্যাত সূর্যোদয় তিশাকে দেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দার্জিলিংয়ে গিয়ে টাইগার হিলের সূর্যোদয় দেখা মিস মানে দার্জিলিং যাওয়াই বৃথা। ৩টা বাজতেই জিশান তিশাকে ডাকতে লাগলো। ঘুম কাতুরে তিশা বলল, আর একটু ঘুমাই, তুমিও ঘুমাও। তুমি কি দার্জিলিং এসেছো ঘুমানোর জন্য? দারুণ একটা জিনিস দেখাবো, এখন না গেলে দেরি হয়ে যাবে। টাইগার হিল দার্জিলিং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। এর উচ্চতা প্রায় 7,500 ফুট। সূর্যোদয় দেখার জন্য দেশ বিদেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই টাইগার হিল। টাইগার হিলে প্রচণ্ড ঠান্ডা। শীতের মধ্যেও সূর্যোদয়ের অপরূপ দৃশ্য মন কাড়ে সবার। যদিও সূর্যোদয় দেখতে পারা ভাগ্যের ব্যাপার। জিশানদের টাইগার হিলে পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে গেল। সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের ভিড় দেখে তিশা অবাক হলো। এত মানুষ, আমি তো ভাবছিলাম আমরাই বোধহয়। এখান থেকে তুমি পুরো সূর্যোদয় দেখতে পাবে। এটা মিস মানে জীবনের সুন্দর একটা পার্টি মিস। জিশান তিশাকে নিয়ে এক ফাঁকা জায়গায় দাঁড়ালো। আস্তে আস্তে সূর্য মাথা নাড়া দিয়ে উঠল। তিশা জিশানের হাত খামছে ধরল। আল্লাহ, এত সুন্দর কেন? প্রকৃতিও বুঝি এত সুন্দর হয়? ইস, আমার ইচ্ছে করছে আজীবন বেঁচে থাকতে। জিশান মুগ্ধ নয়নি তিশাকে দেখল। সূর্যোদয় দেখা শেষ করে ওরা হোটেলে ফিরল। রাতে ঘুম হয়নি দেখে একটা ঘুম দিল। সকালের নাস্তা করে ঘুরতে বের হলো। পরবর্তী 3 দিন ওরা প্রচুর ঘুরল। তিশার কথা মতো 17টা জায়গাতে ঘুরতে না পারলেও 10টা জায়গায় ঘুরল ওরা। জিশানের কাজ পড়ে যাওয়ায় একদিন আগেই ফিরতে হলো ওদের। ফেরার দিন তিশার সে কি মন খারাপ। আহা তিশু, মন খারাপ করছো কেন? আবার আসবো আমরা, তারপর বাকি জায়গাগুলো ঘুরবো। প্লিজ মন খারাপ করো না। তিশা পরিস্থিতি বুঝতে পেরে মাথা নাড়ল। কিন্তু মন খারাপগুলো কি এত জলদি শেষ হয়? বাড়িতে ফিরে তিশা লম্বা শাওয়ার নিল। জিশান তার অফিসে চলে গেছে। নাজমা তিশার রুমে ঢুকে দেখে তিশা মন খারাপ করে বসে আছে। কি রে মা, এসে থেকে রুমের মধ্যে বসে আছিস? কি হয়েছে, মন খারাপ কেন? দিশা শাশুড়ির দিকে চেয়ে নড়ে চড়ে বসলো। এসো মা, বসো। মন খারাপ না মা, এমনি। আমি মা তো, ছেলে মেয়েদের মন বুঝতে পারি। আচ্ছা, তোরা যে ঘুরতে গেলি, কি কি দেখলি? তিশার এবার উৎসাহ লাগলো। মন খারাপগুলোকে এক সাইডে রেখে সব খুলে পড়ল। তিশার উৎফুল্ল দেখে নাজমা বেগমের মুখেও হাসি ফুটল। তিশার মন হালকা হলো, আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠল। পরের দিন সকালে নাস্তা করে ভার্সিটির জন্য বের হলো তিশা। যথা সময়ে পৌঁছাতেই তারিন জেকে ধরল। এই কয়দিন কোথায় ছিলে? কল দিলে ধরিস না, অনলাইনেও না। ছেলেটা কই? দার্জিলিং গিয়েছিলাম। কি সত্যি? তিশা হেসে মাথা নাড়ল। তারিন তিশাকে জিজ্ঞেস করলো কেমন দেখতে। তিশাও কখনো হেসে আবার কখনো লাজুক হয়ে বলল, তোরই কপাল, জামাই নিয়ে হানিমুনে যাও, আর আমরা সিঙ্গেলরা দেখে যাই। তুই বিয়ে করে নে, তোকে তো আর কেউ বারণ করেনি। তারিনের কিছু একটা মনে হতেই বলল, এই তিশা, জানিস কি হয়েছে এই কয়দিনে? তুই তো ছিলি না, কত কাহিনী হলো। কি হলো আবার? ওই যে আমাদের নতুন প্রফেসর আছে না। তিশা মাথা নেড়ে সম্মতি দিল। ওই প্রফেসর তোর কথা আমাকে জিজ্ঞেস করছিল সেই দিন। আমার কথা? তা কি বলছে? সেদিন ক্লাস শেষে এসে বলল,
এই মেয়ে শোনো, দাঁড়াও। স্যার, আমার নাম তারিন। এই মেয়ে না। তা কিছু বলবেন? দাঁড় করিয়েছেন যেহেতু সেহেতু তো বলবেনই। বলেন কি বলবেন? এত কথা বলো কেন? হ্যাঁ, সে যাই হোক, তোমার সাথে মেয়েটা, তিশা কই? ক্লাসে আসছে না কেন? তারিন কিছুক্ষণ ভ্রুকুচকে চেয়ে থেকে বলল, আপনি যেখানে আমিও সেখানে। আমি কি করে জানবো ও কোথায়? সারা ক্লাসে তো দুজনকে চিপকে থাকতে দেখি। তোমার ফ্রেন্ড তুমি জানো না? না, জানি না। আর ফোন বন্ধ, যোগাযোগ করা যাচ্ছে না। সে কি, কোনো বিপদ হলো না তো? আচ্ছা, ওর বাড়ির ঠিকানা বা ফোন নাম্বার আছে তো নাকি? এই, তুই কি ওসব দিয়ে দিয়েছিস নাকি? আরে না, হঠাৎ পেট ব্যথা, কথা বলে দৌড়ে পালিয়েছি। তারিনের কথার ধরন দেখে তিশা হাসতে হাসতে শেষ। ওদের গল্পের মাঝে রাহুল স্যার ক্লাসে আসলেন। এসে তিশাকে দেখে এগিয়ে এসে বললেন, আপনি কোথায় ছিলেন এতদিন? আমি দার্জিলিং ট্যুরে গিয়েছিলাম স্যার। রাহুল আর কিছু বলল না, চলে গেল। রাহুল যেতেই তারিন তিশাকে ধাক্কা মেরে বলল, কি রে, এই স্যারের ভাব তো ভালো লাগছে না। তোর এত খোঁজখবর নিচ্ছে কেন? তিশাও ভাবনায় পড়ল। তারপর কেটে গেল বেশ কিছুদিন। এর মধ্যে রাহুল আর কিছুই বলেনি। সেদিন রাতে তিশা ফ্রেশ হতে গিয়েছে। জিশান শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। অমনি তিশার ফোন বেজে উঠল। তিশা, তোমার ফোন বাজছে। তিশার কোনো সাড়া পাওয়া গেল না। ফোন কেটে আবার বেজে উঠল। এবার জিশান তিশার ফোন হাতে নিতে দেখে রং নাম্বার। জিশান কিছুক্ষণ নম্বরটার দিকে চেয়ে রইল, পরক্ষণে রিসিভ করলো। হ্যালো তিশা, শুনতে পাচ্ছ? আমি রাহুল, তোমার সাথে একটু কথা ছিল আমার। আমি তিশা না। আপনি কে? কোন রাহুল আপনি? ছেলে কণ্ঠ শুনে রাহুল ভিমড়ি খেল, যেন নিজেকে সামলে বলল, জি, আমি তিশার ভার্সিটির নতুন প্রফেসর রাহুল। তিশাকে একটু দেয়া যাবে? তিশা নেই, যা বলার আমার কাছে বলুন, আমি তিশাকে বলে দিব। রাহুল আমতা আমতা করে বলল, না, তেমন কিছু না। এত রাতে কোন স্টুডেন্টকে কল করা ভদ্রতা নয় মিস্টার রাহুল, আশা করি বুঝতে পারছেন। জি, বুঝতে পারছি। দুঃখিত এত রাতে বিরক্ত করার জন্য। যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলুন, কি জানতে চাচ্ছেন? আপনি তিশার কে হন? আমি তিশার হাজব্যান্ড। কে কল দিয়েছিল? কার সাথে কথা বললেন? জিশান কল কেটে ফোন বিছানায় রেখে বলল, তোমাদের নতুন প্রফেসর। রাহুল স্যার, এত রাতে উনি কি মনে করে? জিশান কিছু বলল না, শুয়ে পড়ল। এদিকে রাহুল ভাবছে, তিশা বিবাহিত দেখলে একদমই মনে হয় না। ছি, কি কাজ হলো? উনি কি মনে করলো? তিশাকে আবার ভুল না বুঝে। আচ্ছা, আমি কি আবার কল করে বলবো? না থাক, আবার কি মনে করে না করে, কিন্তু আসল কথা তো বলা হলো না। সকাল 9টায় তিশার ঘুম ভাঙল। সময় দেখে সে অবাক। এত বেলা করে ঘুমিয়েছি, আল্লাহ, আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে। উনি আমাকে ডাকলেন না কেন আজ? তিশা দ্রুত ফ্রেশ হয়ে নিচে এলো। নাজমা বেগম বসেই ছিলেন। মা, আমাকে আজ ডাকলেন না কেন? জিসান বারণ করলো তাই। উনি বারণ করেছে। আচ্ছা মা, আসি, আল্লাহ হাফেজ। সে কি, নাস্তা করবে না? না মা, এমনিতেই দেরি হয়ে গেছে, ক্যাম্পাসে গিয়ে কিছু খেয়ে নিব। জিসান শুনলে কিন্তু খুব বকবে। উনি জানবে না মা, খেয়ে নিব আমি। তুমি এত চিন্তা করো না, বাই। সাবধানে যেও, আল্লাহ হাফিজ। তিশা গাড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু কথায় বলে না, দরকারের সময় কিছুই পাওয়া যায় না। তিশারও দশা একই হলো। এমনি গাড়ির অভাব থাকে না, এখন আমার দরকার আর কোনো গাড়ির পাত্তাও নেই। ধুর। আরে ওটা তিশা না? হ্যাঁ, তিশাই তো। গাড়ির জন্য অপেক্ষা করছেন। রাহুলও রাস্তা দিয়ে প্রতিদিন ভার্সিটিতে যায়। আজ তারও দেরি হয়ে গেছে। তিশাকে দেখেই থামলো। পুরুষের গলার স্বর শুনে তিশা চমকে উঠল। রাহুলকে দেখে চোখ কপালে উঠল। এই লোক কি আমাকে ফলো করছে? আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখেই থামলাম। আপত্তি না থাকলে আমার গাড়িতে করে চলুন। এখানে গাড়ি পাবেন বলে মনে হচ্ছে না। না স্যার, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাসটা তো গুরুত্বপূর্ণ, যেতে তো হবেই, ভয় পাবেন না। আমি অত খারাপ নই। কি আর করার, একদিকে গাড়ি পাওয়া যাচ্ছে না, অপরদিকে স্যারের অনুরোধ। তিশা দ্বিধা নিয়ে উঠে বসলো। তিশা উঠতে রাহুল গাড়ি ছাড়লো। অপরদিকে জিশান তিশাকে অপরিচিত কারো গাড়িতে উঠতে দেখে রাগে ফুঁসতে লাগলো। জিশানদের বাড়ির বাইরে সিসি ক্যামেরা লাগানো। তিশা কলেজে যাচ্ছে কিনা তা দেখার জন্যই নিজের ল্যাপটপে ফুটেজ দেখছিল। তিশাকে অন্য কারো গাড়িতে দেখে রাগে হাত মুঠ করে নিল জিশান। তুমি ক্যাম্পাসে যাচ্ছ, আমাকে একটাবার কল করার প্রয়োজন মনে করলে না তিশা? আবার অন্য কারো গাড়িতে করে যাচ্ছ? বাহ, কে এই ছেলে?
তিশারা ক্যাম্পাসে পৌঁছাতেই তিশা দৌড়ে ক্লাসে গেল, যদিও প্রথম ক্লাস রাহুলেরই। কি রে, এত লেট করলি কেন? কতক্ষণ ধরে তোর জন্য বসে আছি জানিস? আরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সাহেব আজ আমাকে ডাকেনি। এই জানিস কি হয়েছে? না বললে জানবো কি করে? হ্যাঁ তাই তো। আচ্ছা শোন বলি। তিশা বলতে যাবে তখনই স্যার চলে এলো। আর বলা হলো না, কি আর করার, চুপ থাকতে হলো দুজনকেই। ক্লাস শেষ করে দুজনে ক্যান্টিনে গিয়ে বসলো। তিশা খাবার অর্ডার দিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। দোস্ত, সামনে মাসে ইয়ার ফাইনাল পরীক্ষা, কিছুই তো পারি না, নির্ঘাত ফেল করবো রে। আমি তো বিয়ের জন্য সব পড়াশোনা ছেড়েই দিয়েছি। যাক, চাপ নিস না, দরকার হলে ইমপ্রুভ দিব। ওদের খাবার আসতে সব চিন্তা ফেলে খেতে শুরু করলো দুজন। তুই কি জানি বলতে চেয়েছিলি, কি হয়েছে? কালকে রাহুল স্যার ফোন দিয়েছিল। বলিস কি? তোকে কেন? আমি আগেই বলেছিলাম এই স্যারের লক্ষণ ভালো লাগছে না। সুন্দর পুলাদের এই এক সমস্যা, সব চরিত্রহীন। তা কি বললো শুনি? জিসান ভাই ফোন ধরেছিল, আমি ওয়াশরুমে ছিলাম। কি কথা হয়েছে আমি জানি না, তবে জিসানের মুখের ভাব ভালো লাগেনি আমার। এই ব্যাটা স্যার উল্টাপাল্টা কিছু বলছে নিশ্চয়ই। কি জানি কি বলছে, আজকে আবার আমাকে লিফটও দিছে। তারিন চোখ বড় বড় করে চেয়ে রইল। দু বান্ধবী আড্ডা দিয়ে বাড়িতে ফেরল। ব্যাগ ফোন টেবিলে রেখে শাওয়ার নিতে গেল। দুপুরের খাবার খেয়ে শাশুড়ির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে লম্বা একটা ঘুম দিল তিশা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলো। জিশানের আসার কোনো খবর নেই। এরই মধ্যে তিশা বার কয়েক ফোন দিয়েছে জিশানকে, কিন্তু ফোন বন্ধ। মা, রাত তো অনেক হলো, তোমার ছেলে এখনো আসলো না যে? চলে আসবে, চিন্তা করো না। তিশা মাথা দুলিয়ে রুমে আসতেই ফোনের টোন বাজলো। ফোন হাতে নিয়ে তিশা থ হয়ে গেল। রাহুলের মেসেজ। কাল ক্লাস শেষে সামনের কফি শপে একটু আসবেন প্লিজ, আপনার সাথে দরকারি কথা ছিল। দয়া করে না করবেন না, আমি অপেক্ষায় থাকবো। ওই লোকের সমস্যা কি? কালের খবর করে ছাড়বো, স্যার হয়েছে বলে ছেড়ে তো দেওয়া যায় না। জিশানের অপেক্ষা করতে করতে তিশা ঘুমিয়ে গেল। জিশান ফিরল 11টা নাগাদ। এসে ঘুমন্ত তিশাকে দেখে সকল ক্লান্তি দূর হয়ে গেল। অদ্ভুত ভালো লাগা কাজ করলো। আলতো পায়ে তিশার কাছে গিয়ে বসলো, কপালে চুমু খেয়ে ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ালো। তখনই তিশার ফোনের টোন বেঁচে উঠল। জিশান না চাইতেও ফোন হাতে নিল। কি হলো, আসবেন তো? আমার চিন্তা লাগছে ভীষণ, আমি কিন্তু অপেক্ষা থাকবো আপনার। জিশানের মেজাজ খারাপ হয়ে গেল, রাগে শরীর কাঁপতে লাগলো। কাল তুমি গেলে খুব খারাপ হয়ে যাবে তিশা, এসব চলছে আর আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? ঠিক আছে, আমিও দেখি তুমি কি করো, আর আপনাকেও আমি দেখছি মিস্টার রাহুল। তিশা বিবাহিত জেনেও যখন এত কিছু, তখন আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না। আমার জিনিসের দিকে হাত বাড়ানোর ফল আপনি টের পাবেন মিস্টার। রাগে ফুসতে ফুসতে জিশান ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আজ আর খাবার খেলো না, তিশাকে বুকেও নিল না। সারা রাত আর ঘুম হলো না জিশানের। হাঁসফাঁস করতে করতেই কাটলো। সকালে তিশার ডাকে ঘুম ভাঙলো জিশানের। কোনোরূপ কথা না বলে ফ্রেশ হয়ে নাস্তা না করেই অফিসে চলে গেল জিশান। কি রে মা, তোদের মধ্যে কি কিছু হয়েছে? তিশা নিজেও বুঝতে পারলো না জিশান কেন এমন করছে দুদিন ধরে। হালকা হেসে বলল, মা কিছু হয়নি তো? নাজমা তিশাকে একবার দেখে আর কিছু বলল না। তিশা মন খারাপ করে হালকা খেয়ে নিজের কাজে গেল। ইদানিং শরীরটা ভালো লাগছে না তিশার, কেমন ক্লান্ত ক্লান্ত লাগে। সামনের মাসে পরীক্ষা, না চাইতেও যেতে হলো তিশার। ক্লাস শেষ করে বাইরে বের হতেই কালকের রাহুলের কথা মনে হলো। তিশা যাবে কি যাবে না ভেবে অবশেষে গেলই। রাহুল তিশার জন্য অপেক্ষা করছিল। তিশাকে দেখে মুখে হাসি ফুটল। যাক, আপনি এসেছিলেন অবশেষে। আমি তো ভাবলাম আসবেন না, যদিও আপনাকে এভাবে ডাকা হয়তো ঠিক হয়নি। যা বলবেন একটু জলদি বলতে হবে। কেন ডেকেছেন? রিল্যাক্স, বেশি সময় নেব না। প্রথমেই সরি সেদিন রাতে আপনাকে কল করার জন্য। আসলে আমি খুবই নার্ভাস আছি, আপনার সহায়তা খুব দরকার আমার। আপনার হাজব্যান্ড বোধহয় ভালো চোখে নেননি। আপনি জানেন আমি বিবাহিত? আগে জানতাম না, সেদিন আপনার হাজব্যান্ডই বললো। আচ্ছা এখন কি বলবেন একটু জলদি বলুন। আগে বলুন, আমার কথা শোনার পর আমাকে সাহায্য করবেন প্লিজ। আরে কি করছেন, হাত ধরছেন কেন? সরি, আসলে ভয় লাগছে খুব। সরি, কিছু মনে করবেন না, কিন্তু আপনার সাহায্য সত্যি আমার খুব দরকার। ঠিক আছে, আপনি আগে বলুন, আমার পক্ষে যদি সম্ভব হয় সাহায্য করব। রাহুল কিছু বলতে যাবে তার আগেই
বাহ বাহ, এটাই তাহলে আসল কাহিনী। জিশানকে এ সময় এখানে দেখে তিশা ভয় লাগলো। জিশানের চোখ লাল হয়ে গেছে। জিশানকে দেখে তিশা রাহুল দুজনেই উঠে দাঁড়ালো। তিশা ঢোক গিলে বলল, আপনি আপনি এখানে? এসে বুঝি সমস্যায় ফেললাম? রাহুলের মন খারাপ হলো। জিশান ভুল বুঝছে তিশাকে। মিস্টার জিসান, আপনি ভুল বুঝছেন দিশাকে। আসলে হয়েছে। চুপ, আপনাকে এক্সপ্লেন করতে বলিনি। কেমন মানুষ আপনি? হ্যাঁ, বিবাহিত একটা মেয়েকে এভাবে ডেকে এনেছেন, আবার তার হাত ধরছেন। লজ্জা করেন আপনার? রাহুলের অপমানে মুখটা থমথমে হয়ে গেল। আশেপাশের মানুষগুলো উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। জিশানের চোখ দিয়ে যেন আগুন ছড়ছে। জিসান থামো, কি হচ্ছেটা কি? এটা কোন ধরনের ব্যবহার? মানুষ দেখছে, আর স্যারের সাথে এইভাবে কথা বলছো কেন? কেন, দরদ লাগছে বুঝি? আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? বিয়ের 6 মাস হতে না হতেই এই অবস্থা। তিশার অপমানে চোখে পানি এসে গেল। রাহুল পড়ল বিপাকে। তার নিজেকে অপরাধী লাগছে। একসময় রাগ লাগলো রাহুলের। রাহুল চিৎকার করে বলল, অনেক হয়েছে। অর্ধেক কথা শুনে এসব ভুল করছেন আপনি। আগে পুরো কথা শুনতে হয়। দিশাকে আমি ডেকেছি, ও আসেনি। ও আইসি, আপনি ডেকেছেন? তা কেন ডেকেছেন? এমন লুতুপুতু করতে বুঝি? মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ, কথা সাবধানে বলেন। দিশাকে ডেকেছি কারণ আমি তারিনকে ভালোবাসি, তাও সেই 5 বছর আগ থেকে। তারিনের জন্য আমার এই ভার্সিটিতে জয়েন করা, আর এই জন্য দেশের সাহায্য চাইতে ডাকা। কারো ভালোবাসা কেড়ে নেওয়ার মতো রুচি আমার নয়। আমি একজনকেই ভালোবাসি, আর ওকে বিয়ে করার জন্যই এত কিছু। তিশা তারিনের বেস্ট ফ্রেন্ড, আমি জানতাম, তাই তিশার কাছে সাহায্য চেয়েছি। দ্যাটস ইট। জিশান তিশা দুজনেই বিস্মিত হলো। তিশা লজ্জায় অপমানে কেঁদেই দিল শব্দ করে। জিশানের মুখটা ছোট হয়ে গেল। তিশা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। নিজের প্রিয় মানুষকে কখনো এত সন্দেহ করতে নেই। সে তো আপনার স্ত্রী, আপনি ভালো বোঝেন তাকে। যাই হোক, আমি এক্সট্রিমলি সরি। তিশার কোনো দোষ নেই, আমারই ভুল। আসছি, ভালো থাকবেন। রাহুলও দাঁড়ালো না। এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। জিশানকে পাশ কাটিয়ে বের হতে নিলেই জিশান ডাকলো, সরি মিস্টার রাহুল, আমি তিশাকে ভীষণ ভালোবাসি, তাই হয়তো ওর প্রতি এত সেনসিটিভ। নিজের ভালোবাসার মানুষকে এভাবে দেখতে কার ভালো লাগবে বলুন? যদিও পুরোটাই ছিল আমার ভুল বোঝা। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। বুঝতে পারছি, কিছু মনে করিনি আমি। সমস্যা নেই, আমিও তো কাউকে ভালোবাসি, বুঝি এমনটা হওয়া স্বাভাবিক। আপনি তিশার রাগ ভাঙান। জিশানও মুচকি হেসে চলে গেল। তিশাকে কাঁদতে দেখে নাজমা অনেকবার জিজ্ঞেস করলেন কি হয়েছে, কিন্তু তিশা কিছুই বলল না। কিছুক্ষণ পরে জিশানও মনমরা অবস্থায় বাসায় ফিরল। কি রে, কি হয়েছে তোদের দুটোর? দিশা অমন কাঁদতে কাঁদতে বাসার ফিরলো কেন? জিশানও কিছু বলল না, মায়ের দিকে চেয়ে নিজের রুমে চলে গেল। সমস্যা কি তোদের? কেউ কিছু বলছিস না কেন? তোমার ছেলে অন্যায় করেছে তোমার মেয়ের সাথে। তিশা রুমে এসে কাঁদতে লাগলো ভীষণ। তিশাকে কাঁদতে দেখে জিশানের নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তিশা, আই অ্যাম। তিশা শুনল না বাকি কথা। চোখ মুছে ওয়াশরুমে ঢুকে গেল। জিশানের কষ্ট হলো, কিন্তু কি আর করার, তার জন্য তো সব হয়েছে। সপ্তাহখানেক পর জিশান বলল, সন্ধ্যায় তৈরি থেকো, এক জায়গায় যেতে হবে। তিশা কিছু বলল না। জিশান তিশার দিকে চেয়ে চলে গেল। এই 1 সপ্তাহে জিশান অনেক চেষ্টা করেছে তিশার সঙ্গে কথা বলার, কিন্তু কাজ হয়নি। তিশা কেমন চুপচাপ হয়ে গেছে। ক্লাসেও যায়নি। তারিন অনেকবার কল দিয়েছে, তিশা ধরেনি। রাহুলও আর ফোন করেনি। যাব না আমি, ঢং আসছে হুকুম দিতে, যত সব। তিশা বিড়বিড় করার মধ্যেই ফোন বাজলো। তারিনের কল। তিশা ধরল না, কিন্তু তারিন তো নাছোড়বান্দা, ফোন দিয়েই যাচ্ছে। অবশেষে তিশা ফোন রিসিভ করলো। শৈতান মাইয়া, মরছস নাকি? ফোন দেই ধরস না কেন? মরে নাই, এখনো বেঁচেই আছি। বলিস কি? আমি তো ভাবলাম মরে টরে ভূত হয়েছিস। তো 40টা খাওয়ার লোভে কতদিন না খেয়ে আছি। বসেই থাক, সময় হলে খেতে পারবি। আচ্ছা ওইসব বাদ দে। তোর বর ফোন দিয়েছিল আমাকে, আমি তো অবাক। আমাকে কি বললো জানিস? জিসান ভাই তোকে ফোন দিয়েছিল, কিন্তু তোর ফোন নাম্বার পেলো কই? আচ্ছা তা কি বললো তোকে? আমি তো ভাবলাম তুই দিয়েছিস। শোন তাহলে, আজ সন্ধ্যায় আমাকে মডার্ন ক্যাফেতে আসতে বললো। তুই কি কিছু জানিস? না, আমি কথা বলি না, তার সাথে রাগ করেছি। তবে আমাকেও বললো রেডি হয়ে থাকতে, যেতে হবে। দুলাভাইয়ের পরিকল্পনা কি? কোনো সারপ্রাইজ আছে নাকি? আমি কি জানি, আমার তো জন্মদিনও না, বিবাহবার্ষিকীও না। ঠিক আছে,
আয় তাহলে, গেলেই বোঝা যাবে। তিশাও সম্মতি দিয়ে ফোন কাটলো। ফোন কেটে তিশার মনে হলো, এই রে, তারিনকে তো বলাই হলো না রাহুল স্যার যে ওকে ভালোবাসে। আবার ফোন দিব না, থাক, সন্ধ্যা তো দেখা হচ্ছেই, তখন না হয় সামনাসামনি বলবো। আমার তারিনটার এবার সুখ এলো তাহলে। এতদিন আমাকে নিয়ে ঠাট্টা, তাই না? এখন তোমাকেও বোঝাবো তারিন ডার্লিং। সন্ধ্যায় জিশান তিশাকে নিয়ে মডার্ন ক্যাফেতে হাজির হলো। যদিও তিশা কোনো কথা বলেনি, সে শুধু দেখতে চেয়েছে জিশান কি করে। ক্যাফেতে ঢুকে তিশা দাঁড়িয়ে পড়ল। কর্নারের একটা টেবিলে রাহুল তারিন বসে আছে, সাথে আরও একজন আছে, তবে বোঝা যাচ্ছে না। তিশা জিশানের দিকে তাকাতেই হ্যালো গাইস। জিশানের গলায় সকলে তাকালো ওদের দিকে। তারিন উঠে এলো, হেসে তিশাকে জড়িয়ে ধরল। তিশা ঘোরের মধ্যে আছে, কি হচ্ছেটা কি এখানে? তিশা চুপচাপ টেবিলের দিকে গেল, আবারও অবাক হলো। রুমা, তুমি এখানে? আমি তোমাকে বলেছিলাম না এখানে আমার ভাইয়ার বাসায় এসেছি, যে কিনা এখানকার ভার্সিটির প্রফেসর। তিশা মাথা নাড়ল। এটাই আমার ভাইয়া। তিশা আকাশ থেকে পড়ল যেন। তারিন তুই? আর রাহুল? তিশার কথায় সবাই হেসে দিল। হ্যাঁ আমি। জিসান ভাই সব বলেছে আমাকে। রাহুল যে আমাকে ভালোবাসতো তা তো জিসান ভাইয়ের জন্যই জানলাম। রাহুল তো গবেট, ফি তো টিম একটা। তারিন, একদম এমন বলবে না বলে দিলাম। ইস, যে যা তাকে তো তাই বলবো। তবে যাই বলো মিস্টার, জিসানের জন্য এসব সম্ভব হলো? আরে না, তেমন কিছুই না। আমি তো শুধু আমার শালিকার জন্য এইটুকু করেছি। জানেন দিশা, সেদিনের পর জিসানি আমাকে কল করে দেখা করতে বলতো। দুজন সেদিন অনেক সময় ধরে কথা বলেছি, আমার আর তারিনের কথা, তোমাদের কথা, কিভাবে ওর প্রেমে পড়লাম, ইত্যাদি ইত্যাদি। জিসান আমাকে কি বলে জানো তোমরা? তো মিস্টার, আমার শালিকার দায়িত্ব যে নিতে চান ঠিকমতো পালন করতে পারবেন তো? এদিকে কোনো হেলা করলে চলবে না কিন্তু। ভাবতে পারো হুমকি কি। রাহুলের কথায় বাকিরা হেসে দিল, আর তিশা ভাবছে এত সব হলো কখন। সরি দোস্ত, তোকে আগে বলিনি, ইনফ্যাক্ট সকালেও না, কারণ আমরা জানতাম তোর রাগ ভাঙেনি এখনো, তাই তো তোকে এখানে আনা। দুলাভাইয়ের জন্যই আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার পথে। তুই জানিস তিশা আমার পরিবারকে দুলাভাই ম্যানেজ করেছে। আমিও তো প্রথমে রাজি ছিলাম না, ইনফ্যাক্ট অবাক হয়েছিলাম খুব। রাহুল স্যার আমাকে ভালোবাসে শুনেই পুরোটাই ভাইয়ার ক্রেডিট। ধন্যবাদ ভাইয়া। এত কিছু হলো আর আমি কিছুই জানতে পারলাম না? বাহ বাহ, এখন আবার বলিস না বিয়ের দিন তারিখও ঠিক হয়েছে। গুনে গুনে 15 দিন পরেই বিয়ে তিশা। কি? এটাও ঠিক? তাহলে আমাকে এখন ডাকার মানে কি? সব তো তোমরাই ঠিক করে ফেলেছো, বিয়েটা করে নিলেই পারতে। আরে না, তুই আমার জানো না তোকে ছাড়া বিয়ে হবে নাকি? আজ তো ট্রিট দিবে আমাদের রাহুল স্যার ওরফে আমার হব্বি। অনেকদিন পর সবাই একসাথে হয়ে তিশার মন ভালো হয়ে গেল। আরও ভালো লাগলো রাহুল আর তারিনের জুটিটা। রুমা বরাবরের মতো চুপচাপ। ডিনার করে সবাইকে বাই বলে জিশান তিশা বেরিয়ে পড়ল। নীরবতা ভেঙে তিশাই বলল, ধন্যবাদ, এবং সেই সাথে সরিও। জিশান গাড়ি চালাতে চালাতে তিশার দিকে ভ্রুকুচকে তাকালো। জিশানের তাকানো দেখে তিশা বলল, ধন্যবাদ হলো রাহুল স্যার আর তারিনকে সাহায্য করার জন্য। যা আমার করার কথা ছিল তা আপনি করেছেন। হয়তো আমি এমনটা করতেও পারতাম না। ওদের খুশি দেখে ভালো লাগলো খুব। জানেনই তো তারিনের বাবা নেই, মেয়েটা আজ কত খুশি। ভালোবাসার মানুষকে পেলে সবাই খুশি হয়। রাহুলের সাথে কথা বলে ভালো লেগেছে, যদিও প্রথমে ভুল বুঝেছিলাম। ছেলেটা ভালো, তারিন সুখে থাকবে। সবাই তো আর আমার মতো ইডিয়ট না। রাহুল পারফেক্ট। এভাবে কেন বলছেন? সরি তো, আমার রাগ হয়েছিল ভীষণ। আমি কিছু মনে করিনি, আমারই তো দোষ। দিশা কিছু বলল না, সে কাণ্ড করে বসলো। হাতের উপর ভর দিয়ে জিশানের গালে চুমু খেল। জিশান মিটমিট করে হাসলো। অবশেষে দুজনের মান অভিমান শেষ হলো। ভালোবাসার এক রঙিন দুনিয়ায় আবার গড়ে তুলল। বাসায় এসে ফ্রেশ হতে তারিনের কল আসলো। কিরে, কি হয়েছে? বাসায় গেছিস? আমি আসছি, তোর রাগ ভাঙালো। রাগ করিস না জান, ভাইয়া ভীষণ ভালো মানুষ। আমি শুনেছি সবটাই ভাইয়ার জায়গায়। আমি হলেও এমনিই করতাম, হয়তো আরও বেশিই করতাম। নিজের ভালোবাসার মানুষকে হারাতে দেখা কারো পক্ষেই সম্ভব না। তোর ভাইকে আমিও খুব ভালোবাসি। তুই তো জানিস আমার আবেগী বয়স থেকে ওকে ভালোবাসি এখনো। আমার রাগ হয় না, অভিমান হয় বড্ড। আচ্ছা, আমার কথা বাদ দে, তোদের তো বিয়ে, সেই চিন্তা কর এখন। ভালো কথা বলছিস,
শোন, তোদের কিন্তু 1 সপ্তাহ আগে থেকেই আসতে হবে, কোনো কথা শুনবো না কিন্তু। তিশা হাসলো। তারিন ঠিকই বিয়ের 2 দিন আগে তিশাকে নিয়ে গেল। জিশান যদিও একটু আপত্তি করেছিল, কিন্তু রাহুল তারিনের কথায় আর না করতে পারল না। তারিনের বিয়েটা খুব ধুমধাম করে না হলেও বেশ ভালোভাবে আয়োজন করা হয়েছে। হলুদের দিন রুমাকে একা পেল তিশা। রুমা, একটু এদিকে এসো, তোমার সাথে কথা আছে আমার। রুমা বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছে। তারিনদের বাসাটা 1 তলা, একটা ছোট বাগান আছে, ওখানে হলুদের স্টেজ করা হয়েছে। তাই তিশা রুমাকে নিয়ে তারিনদের ছাদেই গেল। রুমা, তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল। আমি জানি তুমি কি বলবা। আমার বিয়ে হয়েছিল যখন 2য় বর্ষে উঠি, হঠাৎ বিয়ের জন্য আমিও প্রস্তুত ছিলাম না। সেদিন কলেজ থেকে বাসায় ফিরে শুনি আমার বিয়ে। জানো তিশা, আমি অনেক চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু পারিনি। ভাইয়াও অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবার জন্য হয়ে ওঠেনি। ভাইয়া সেই রাগ করে গেল, এখন অবধি কথাই বলে না। আমিও চাইলে পারতাম পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাবার সম্মানের দিকে তাকিয়ে পারিনি। তোমার বর কোথায় তাহলে? তুমি এত চুপচাপ হয়ে থাকো কেন? আর কোনো খোঁজ খবরও পেলাম না। সেদিন বিয়ে হয়ে যাওয়ার পরই জীবন বদলে গেল। প্রথম কিছুদিন ভালো থাকলেও পরে শুরু হলো স্বামী নামক মানুষটার অত্যাচার। আর সে কোথায় বললে না, সে নেই। আমি ডিভোর্সি। তিশা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। মানুষের জীবনে এত কষ্ট। তিশার চোখ বেয়ে পানি করালো। রুমা তিশার দিকে তাকিয়ে কষ্ট ভরা হাসি দিল। তুমি আগের মতোই আছো ইমোশনাল। কারো কষ্ট দেখলেই চোখের পানি ফেলানোর অভ্যাসটা বদলালো না তোমার। আমি ভালো আছি। তিশা রুমাকে জড়িয়ে ধরল। রুমা তিশার পিঠে হাত বুলিয়ে দিল। তবে কি জানো, ভাইয়া না থাকলে বোধহয় আমি মরেই যেতাম। এই সমাজে ডিভোর্সি মেয়েদের কোনো মূল্য নেই। সবাই মনে করে ডিভোর্সের পেছনে শুধু মেয়েরাই দায়ী। আসল ঘটনা কেউ জানতেও চায় না, বুঝতেও না। রুমার কথা শুনে তিশার মন ভার হয়ে এলো। আসলে আমাদের সমাজ এত নিকৃষ্ট কেন? কি গো, তোমরা এখানে? আর আমি সারা বাড়ি খুঁজতেছি। তুই বিয়ের কোণে এখানে কি করিস? আরে হলুদ তো শেষ, জিসান ভাই আসছে, তাই তো তোকে খুঁজতে এলাম। তোর ফোন কই? ফোন ধরছিস না কেন? এরে, ফোন তো রুমে, জিব্বায় কামড় দিয়ে। উনিকে অনেকবার ফোন করেছে। তা তোমার উনিই জানে। এসো, এখন কপালে শনি আছে আজ তোমার। যাও তিশা, তোমার উনি রাগ করবেন না পেলে। তুমিও চলো। হ্যাঁ চলো, আমাদের তো আবার ফিরতে হবে। কাল দেখা হবে। রুমা তিশা তারিনকে জড়িয়ে ধরে চলে গেল। তুষিও গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। তিশা নিচে নামতেই জিশানের মুখোমুখি হলো। কোথায় ছিলে তুমি? কতক্ষণ ধরে খুঁজছি সেই খেয়াল আছে? সরি, আসলে রুমার সাথে কথা বলছিলাম একটু। রুমাকে? তারিনের ননদ যে, ওনার নামই তো রুমা, তাই না? তিশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। তার সাথে তোমার কি কথা? আমরা একই সাথে কলেজে পড়েছি। যদিও রুমা আর পড়াশোনা করেনি, রাহুল স্যারের বোনই যে ও জানতাম না। আচ্ছা যাই হোক, আপনি কখন আসলেন? মিনিট 15 হলো। তারিন ওদের রুম দেখিয়ে দিল। আজ এখানেই থাকবে ওরা। পরের দিন খুব সকালে তিশা ঘুম থেকে উঠল। জিশান তখন গভীর ঘুমে। তিশা জিশানের চুলে হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো। আমার কিউট বরটা। ইস, বরটা আমার এত কিউট কেন, মন চাই খেয়ে ফেলি। খেয়ে ফেলো তাহলে, রেখে দিয়েছ কেন? তিশা বোকা বনে গেল, হকচকিয়ে উঠে বসলো। আপনি না ঘুমেছিলেন? ঘুমেই তো ছিলাম। কেউ একজন যে আমার ঘুমের সুযোগ নিচ্ছে, আমাকে খেয়ে ফেলার পরিকল্পনা করছে। এসব শুনলে কি আর ঘুম থাকে? সব সময় এমন। তিশা জিশানকে একটা চাপড় মেরে উঠে চলে গেল। তিশার যাওয়ার পানে চেয়ে হেসে দিল জিশান। তোমার না পরশুদিন থেকে পরীক্ষা? তুমি পড়তে না বসে আচার খাচ্ছ কেন? তিশা জিশানকে ভেঙচি কেটে মুখ ঘোরালো। তুই ভেঙচি কাটলে কেন? ওঠো বলছি, পড়তে বসো। না না না, আমি আচার খাবো, পড়বো না। তিশা, মেজাজ খারাপ করো না। আচার খাবে না করেনি কেউ। পড়া শেষ করে যত পারো খেও। না বলছি তো নাকি। তিশার এমন কাজে জিশান হতভম্ব। তিশা চিৎকার করছে। তিশার কাজে সে নিজেই অবাক। কি হয়েছে তোমার তিশা?
তারিনের বিয়ের পর থেকে দেখছি তুমি কেমন কেমন করছো। হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, সরি। তিশা আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। এ আমার কি হয়েছে, কেন এমন করছি? তিশা মন খারাপ করে পড়তে বসলো। পড়ায়ও মন বসছে না তিশার, কিছুই ভালো লাগছে না ওর। তিশা মাথায় হাত দিয়ে বসে রইল। নাজমা বেগম এসেছিলেন তিশাকে দুধ দিতে, মূলত জিশানের কথাতে। এসে দেখে তিশা মাথায় হাত দিয়ে বই সামনে রেখে বসে আছে। নাজমা এসে তিশার মাথায় হাত দিলেন। তিশা চাকতে ফিরে তাকালো, শাশুড়িকে দেখে হাফ ছাড়লো তিশা। কি রে মা, তোর কি হয়েছে? তুই তো এত মনমরা হয়ে থাকিস না। কোনো সমস্যা থাকলে জিসানকে বল, আর ওকে না বলতে পারলে আমাকে বল, আমি তো তোর মাই। জানি না মা, আমি নিজেও বুঝতে পারছি না, আমার কিছুতেই মন বসে না, কিছু ভালো লাগে না। নাজমা চিন্তিত হলেন, তিশার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিশার পরবর্তী পরীক্ষাগুলো মোটামুটি হলো। তারিনও পরীক্ষা দিয়েছে। শেষ পরীক্ষার দিন তিশা আর তারিন ক্যাম্পাসের পুকুর পাড়ে গিয়ে বসলো। তিশাকে চুপ করে থাকতে দেখে তারিন বলল, তিশা, তোর কি শরীর খারাপ? তিশা মাথা নেড়ে না বলল। কিন্তু আমার তো মনে হচ্ছে না, তোর চোখ মুখ শুকনো লাগছে ভীষণ। হঠাৎ তারিনের কিছু একটা মনে হতেই লাফিয়ে উঠল। এই তিশা, তোর কি ইদানিং বমি বমি পায়, মাথা ঘুরে, শরীর ক্লান্ত লাগে? তা একটু লাগে, খেতে ইচ্ছে করে না, কিন্তু আচার খেতে বেশ ভালো লাগে। বাই এনি চান্স তিশু, তুই কি কনসেপ্ট করেছিস নাকি? এই তোর লাস্ট পিরিয়ড কবে হয়েছে? তারিনের কথায় তিশার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। তিশা মনে করার চেষ্টা করলো লাস্ট কবে তার মেয়েলি ব্যাপার হয়েছিল। মনে পড়তেই চমকে উঠল। তিশাকে চমকাতে দেখে তারিন আরো উৎসাহিত হলো। তিশা ধীর কণ্ঠে বলল, লাস্ট পিরিয়ড হয়েছিল 2 মাস আগে। ওরে আল্লাহ, আমি খালামণি হব? তিশারে, তোর ছেলে হলে কিন্তু আমার মেয়ের সাথে বিয়ে দিব। শোন, তোর ছেলের নাম রাখবো তিশা, আর জিসান থেকে তাহসিন আল তিশান, কেমন? তুই বেশি বেশি ভাবছিস, অন্য কিছুও তো হতে পারে। গাধি, আর কি হবে? আচ্ছা, তুই বরং যাওয়ার সময় একটা কিট নিয়ে যাস, টেস্ট করে শিওর হয়ে নিস। তবে আমার কিন্তু শিওর মনেই হচ্ছে খুশির খবরই আসবে। তোমরা এখানে আর আমি খুঁজছি। পরীক্ষা কেমন হলো তিশা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ মোটামুটি। তারিন রাহুলের বিয়ে হয়ে যাওয়ার পর রাহুলকে ভাইয়া বলে ডাকে তিশা। এখানে বসে থাকবে? চলো লাঞ্চ করা যাক, দুপুর গড়ালো তো। হ্যাঁ হ্যাঁ চলো, ক্ষুধা লাগছে খুব। এই তিশা চল। না রে, আমি আজ আর যাবো না, তোরা যা। সে কি? তা বলে কি হবে কি করে? হ্যাঁ, আজ আর জোর করবেন না ভাইয়া, শরীরটা ঠিক লাগছে না। রাহুল কিছু বলবে তার আগেই তারিন হাত ধরে আটকালো। চল, তোকে পৌঁছে দিয়ে আসি। তোরা কষ্ট করতে যাবে কেন? আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। এই অবস্থায় তোমাকে একা যেতে দেবো ভাবলে কি করে? চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। তিশাকে নামিয়ে দিয়ে ওরা বাসায় চলে এলো। তিশা বাসায় ঢুকিয়ে সোফায় গা এলিয়ে দিল। বড্ড ক্লান্ত লাগছে তার। তৃষামা, তুমি এখানে? শরীর খারাপ লাগছে না কি মা? শ্বশুরের ডাকে তিশা চোখ খুলল। কি দুর্বল সে চাহনি। হাতের উপর ভর দিয়ে উঠে বসলো। তুমি এই সময় বাসায়? তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি মা, কাজ শেষ তাই চলে এলাম। তুমি ফ্রেশ হয়ে নাও। রুমে না গিয়ে এখানে শুয়ে পড়লে যে? তোমাকে ক্লান্ত লাগছে? ওই একটু আর কি, কয়দিন পরীক্ষার চাপ গেছে তো তাই। আচ্ছা বাবা, তুমি বসো, আমি পোশাক পাল্টে ফ্রেশ হয়ে আসি। বাবা সম্মতি দিল। তিশা চলে গেল। পরীক্ষা শেষ বিদায় বায়না করলো বাবার বাড়িতে যাবে তিশা। জিশানও বারণ করলো না। অনেকদিন কোথাও যাওয়া হয় না। নিজের বাড়িতে গেলে যদি তিশা ঠিক হয়, তাই নিজেই নিয়ে গেল। তিশার যাওয়ার খবর শুনে নীতিরাও আসলো। নীতির বাবু এখন 1.5 বছরের। তিশা বাড়িতে যেতেই হই হই পড়ে গেল। এতদিন পরে মায়ের কথা মনে পড়লো বুঝি। মায়ের আদর মাখা কোল পেয়ে তিশা কেঁদেই দিল। মুক্তা পরম আদরে মেয়েকে জড়িয়ে ধরে রাখলেন। মেয়েকে পেয়ে ছেলেকে ভুলে গেলে তোমরা? ছেলেকে কি ভোলা যায়? মেয়েটা তো ছেলের কাছেই দিয়েছি। তিশাদের বাড়িতে জামাই আদর চলল দারুণ বেগে। সকলের মাঝে থেকে তিশা নিজের শরীর খারাপ ভুলেই গেল। জিশানের অফিস থাকে 2 দিন পরে চলে যেতে হলো। তিশু পাখি, সাবধানে থেকো, আমি আবার আসবো। আর হ্যাঁ, বেশি দিন থাকা চলবে না কিন্তু, তোমায় ছাড়া ভালো লাগবে না বাসায়। তিশারও জিশানকে যেতে দিতে ইচ্ছে হচ্ছে না, তবুও যেতে দিতে হলো। জিশান যাওয়ার পরে তিশার কেমন একা একা লাগলো। মন ভালো করতে ছাদে গেল। তিশার খোঁজে নীতিও তার মেয়েকে নিয়ে এলো। জিশান ভাইয়ের জন্য খারাপ লাগছে। তিশা মলিন হাসলো। দুভুন মন খুলে আড্ডা দিল। এতদিনের জমানো কথাগুলো মুক্ত হলো। কথার ফাঁকে নীতি বলল,
তোরা বাবু নিচ্ছিস না কেন? বিয়ের তো বেশ কিছুদিন হলো, এখন তো একটা বাচ্চা নিতে পারিস। নীতির কথায় মনে পড়ল তিশার তারিন টেস্ট করতে বলেছিল। ইস, মাথা থেকে একেবারে বের হয়ে গেছে। ভুললাম কি করে এই জিনিসটা? কপাল চাপড়াচ্ছিস কেন, আর কি ভুলে গেছিস? তিশা নীতিকে সব খুলে বলল। সব শুনে নীতি তো ভীষণ খুশি। তিশার মাথায় গাঁটটি মেরে বলল, গাধি থেকে গেলি, এগুলো কেউ ভুলে যায়? কবে মেচিওর হবি তুই? কালই আমার সাথে হসপিটালে যাবি তুই। সকাল 10টায় তিশা আর নীতি রেডি হয়ে বের হয়েছে, উদ্দেশ্য হসপিটাল। সকাল সকাল দুজনকে বের হতে দেখে তিশার মা বলল, কি রে, তোরা দুটো কোথায় যাচ্ছিস? কিছু কেনাকাটা আছে মেজমা, তাই কিনতে যাচ্ছি। কেনাকাটা করবি তা এত সকালে? আহা মেজমা, যেতে সময় তো লাগবে নাকি? আর এত সকাল কই, 8টা বাজে। আসছি, তুমি বাবুকে একটু দেখো। মুক্তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দুজনে বেরিয়ে পড়লো। আধা ঘন্টার মধ্যে পৌঁছেও গেল। হাসপাতালে ঢুকে তিশা নীতির হাত খামছে ধরল। আপু ভয় লাগছে রে। ভয় কিসের বোকা মেয়ে, সামান্য টেস্ট করাবি। উত্তেজনায় তিশার হার্টবিট ফার্স্ট হয়ে গেছে। যথাসময়ে ওদের সিরিয়াল আসতেই দুজনে ভেতরে গেল। নীতির ডাক্তারকে সব খুলে বলতেই উনি কিছু টেস্ট করতে বললেন। পরীক্ষাগুলো শেষ করে রিপোর্ট এনে ডাক্তারকে দিল। তিশা চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর নাম ডাকতে ডাকতে গলা শুকিয়েই ফেলল। নীতিও বেশ আগ্রহ নিয়ে ডাক্তারের পানে তাকিয়ে আছে। কংগ্রাচুলেশন মিস, আপনি কনসেপ্ট করেছেন। ঝট করে চোখ খুলল তিশা। খুশিতে চোখ চিকচিক করে উঠল তার। আনন্দের অশ্রু চোখে জমা হলো। নীতি ঝাপটে ধরল তিশাকে। ডাক্তার হেসে বলল, বাবুর বাবা কই? এই সময়ে তো সাধারণত বাবা বা বাড়ির লোক সাথে আসে। আসলে কেউ জানে না, শিওর হওয়ার জন্য আমরাই এলাম। আমি ওর বোন। ও আচ্ছা, কিন্তু জানা তো উচিত ছিল। বাবুর বয়স তো 2 মাসের কিছু বেশি দিন। ওনার পরিবর্তন খেয়াল করেনি? আপনার পেশেন্ট নিজেই জানতো না, জোর করে নিয়ে এলাম বলে এলো। ডাক্তার হেসে ফেলল। বেশ কিছু পরামর্শ দিল। এই সময়টা বেশ সেন্সিটিভ, তাই সাবধানে থাকতে বলল। 2 মাস পরে এসে আবার চেক আপ করতে হবে, তাও বলে দিল। তিশা নীতি ডাক্তারকে ধন্যবাদ দিয়ে বের হয়ে গেল। হাসপাতাল থেকে বের হতে তিশার হাসি মুখ চুপসে গেল। কিছু একটা নিয়ে চিন্তায় সে। নীতি ওকে পর্যবেক্ষণ করে বলল, কিরে, মুখটা এমন পেঁচার মতন করে রেখেছিস কেন? এত বড় একটা খুশির দিনে তোর মুখ এমন কেন? একটু আগে তো ঠিকই ছিলিস। জিসান ভাই শুনে কি রিয়েক্ট করবে তা ভাবছি। উনি যদি বলে এখনই বাচ্চা কেন? নিজের সন্তান পৃথিবীতে আসবে, এটা শুনে কে অসুখী হয় বলতো? আমি যখন কনসিভ করি তখন আমাদের বিয়ের 4 মাস চলে। সেদিক দিয়ে তুই তো অনেক পরে। আবার তোদের লাভ ম্যারেজ। জিসান শুনলে খুব খুশি হবে পাগলি। আর তুই এখন ওকে ভাই বলছিস? ছি ছি ছি, 2 দিন পরে বাচ্চার মা হবি, তখন ভাই বললে মানুষ কি বলবে? আরো 8 মাস পরে হবে আপু, 2 দিন পরে না। ওই একই হলো, এই ভাই ডাকার অভ্যাস বদলা। তিশা হাসলো শুধু। 2 বোন মিলে খাওয়া দাওয়া করলো। বাসার জন্য খাবার নিল। নীতি মিষ্টিও কিনলো। এদিকে তিশা জিশানকে কিভাবে বলবে সেই চিন্তায় অস্থির। মনে মনে ভাবলো জিশানকে চমৎকার সারপ্রাইজ দেবে একটা। ওরা বাড়ি ফিরতেই নীতির চিৎকার করে সবাইকে ডাকলো। নীতির ডাকে সবাই জড়ো হলো। এমন চিল্লাচ্ছিস কেন? তুই শুনলে নিজেও চিল্লাবা। তিশার লজ্জায় মাথা নিচু করে আছে। সকলে শোনার জন্য অপেক্ষা করে আছে। অপেক্ষার প্রহর শেষ করে নীতি বলল, মেজমা, মেজো বাবা, তোমরা নানা নানু হচ্ছ। আমাদের বাসায় নতুন অতিথি আসছে। তিশার বাবা মা কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে একসাথে বললেন আলহামদুলিল্লাহ। দুজনেই তিশাকে জড়িয়ে ধরলেন। বাসায় একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হলো। তুহিনকে জানানো হলো তুহিন কাজের জন্য সিলেটে থাকে। তুহিনকে তিশাই বলল। জিশানের বাবা মাকে আসতে বলা হলো, কিন্তু তাদের কেউ কিছুই বলেনি। তিশা তুহিনকে ফোন দিতেই সে ধরে হ্যালো বলল। ভাইয়া কেমন আছো? ভালো আছি বোন, তুই? আমিও ভালো আছি। শোনো ভাইয়া, তুমি কি আজ আসতে পারবে বাসায়? কেন, কিছু হয়েছে নাকি? এই তিশা, বাবা মা ঠিক আছে তো? বাসায় কোনো ঝামেলা হয়নি তো? সবাই ঠিক আছে ভাইয়া। তুমি মামা হবে ভাইয়া। তুহিন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবার জিজ্ঞেস করলো। তিশা আবারও বলল। তুহিন আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। জিশান জানে? উনি জানে না, তুমিও বলো না, সারপ্রাইজ দিব ওনাকে। তুহিন হেসে ফোন কাটলো। ইতিমধ্যে জিশানের বাবা মাও হাজির।
তাদের খবরটা বলা হলো। নাজমা বেগম তো কেঁদেই ফেললেন। তিশার কপালে চুমু খেলেন, নিজের গলা থেকে স্বর্ণের চেইনটা তিশার গলায় পরিয়ে দিয়ে দোয়া করলেন। জিশান এলো রাতে। আগে থেকে পরিকল্পনা করা ছিল জিশান এলে তাকে সারপ্রাইজ দেবে। সেই মোতাবেক কেউই জিশানকে কিছুই জানায়নি। তুহিনও এসে হাজির হলো। জিশানের সাথে সবাই নর্মাল বিহেভ করছে, শুধু তিশাই এলো না। তিশাকে না দেখে জিশান বলল, সবাইকে দেখতে পাচ্ছি, তিশা কই? আর হঠাৎ সকালেই বাড়িতে কিছু হয়েছে নাকি? কেউ কিছু বলল না। রাতের খাবার খাওয়ার পর জিশান নিজেদের রুমে এলো। দরজা খুলতে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। রুমটা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। রুমের এই সাজ দেখে জিশানের মাথায় কিছুই ঢুকলো না। মোমের আলোয় রুম হালকা হলুদ রঙে আলোকিত। তিশা, তিশা কোথায় তুমি? ঘরের এই অবস্থা কেন? তিশার সারা শব্দ না পেয়ে জিশান খাটের দিকে এগুলো। কিছু একটা দেখতে পেয়ে তা হাতে তুলে নিল। ডাক্তারের রিপোর্ট দেখে জিশানের বুকটা ধক করে উঠল। যত দ্রুত সম্ভব রিপোর্টটা বের করে দেখতেই হাত থেকে কাগজটা পড়ে গেল। মিনিট 5 পরে তিশার সামনে এলো। লাল টুকটুকে শাড়ি, খোলা চুল, ঠোঁটে লাল লিপস্টিক, হাত ভর্তি লাল চুড়ি, কানে লাল গোলাপ গোজা। জিশান হা করে চেয়ে রইল। চোখে আজ অশ্রু জিশানেরও। তিশা জিশানের চোখের পানি মুছে দিয়ে বলল, আপনি বাবা হচ্ছেন, কেমন লাগছে অনুভূতিটা? আগে বলনি কেন আমাকে? জিশান তিশার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল। ধন্যবাদ বউ, আমাকে বাবা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে হচ্ছে আজ পেলাম। তিশা পরম আবেশে স্বামীর বুকে মাথা দিয়ে রাখলো। জিশান আবার শুধালো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।